Yes, sir. Everyone can hear me? Yes, sir. Yes. And voice is okay? Yes, sir. Okay. Mm-hmm. Yes. Okay. আমায় দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি মি? আচ্ছা না। শ্রাবণ, একটা জিনিস বলো দেখি, এখানে একটা এসছে, উইল ইউ অ্যালাউ মিট গুগল কম টু ইউজ ক্যামেরা। আমি তো সেটা ইয়েসে করে অ্যালাউ, তাই তো? হ্যাঁ মানে ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ আর তো অ্যালাউ করলাম, এখন বোধ হয় হ্যাঁ গেছে। Now hopefully you can see me, you can hear my voice, right? আর দেখতে পাচ্ছি না স্যার আপনার। হ্যাঁ, আমার দেখতে পাচ্ছ না কেন গো? দেখি। ও টার্ন অন ক্যামেরা। ওই ক্যামেরার ওখানে ক্লিক করুন, টার্ন অন ক্যামেরা। টার্ন অন তো বসিয়ে দিয়ে গেছে। আর ক্যামেরা আমার এটা তোমার ইসের ওই লজিটেকের। আমি তো নিজে আমার ছবি দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের ছবি দেখতে পাচ্ছি না কেন? তোমাদের ছবি দেখতে পাচ্ছি না কেন? সেটা মানে সেটা আমরা স্যার ভিডিওটা অন করলে হবে, মানে ক্যামেরা অন করলে হবে। হ্যাঁ, তোমার ক্যামেরাটা অন করে দেখো দেখি। আমার তো ক্যামেরা এখানে অন করা আছে, তোমাদের দেখতে পাচ্ছ সবাইকেও, মানে থ্রু গুগল মিটে। অরুণের নাম দেখতে পাচ্ছি, কৌস্তব, ঋতব্রত, উৎসব, সুমন, সৌভিক সিনহা জয়েন করলো, কি সোনক। হ্যাঁ, আর তোমাদেরটা বোধহয় অন করা আছে নাকি? তোমাদের বোধহয় মিউট করা আছে বোধহয়। হ্যাঁ স্যার, আমরা হ্যাঁ স্যার মিউট কর, মানে মানে আমরা মিউট করেই সবাই রাখছি স্যার ন্যাচারালি। মানে স্যার হ্যাঁ বলো। ক্লাস নিলে আমরা সবাই মিউট করে রাখি, নাহলে মানে সবাই অন করে আচ্ছা, রাখলে স্যার কিন্তু ওভারল্যাপ আমার, করবে। আচ্ছা আমার দেখতে পাচ্ছ না তাই তো? না মানে আপনি বুঝতে পারছি না। আচ্ছা, তা আপনি মানে টার্ন অন ক্যামেরা করলে হচ্ছে না স্যার? হ্যাঁ, টার্ন অন ক্যামেরা তো ওই তো, টার্ন অন ক্যামেরাতে তো দিলাম, ক্যামেরা হলো, ওই আবার একটা অদ্ভুত সাইন আছে, ইয়েস ওই আবার লেখা আছে টার্ন অন ক্যামেরা। স্যার আপনার মনে হয় পেজটা একবার ক্যামেরাটা রিফ্রেশ কি করতে স্যার হবে। অ্যালাউ? ওই অ্যালাউ করার পরে একবার রিফ্রেশ করতে হবে, মানে প্রথম থেকে জয়েন করতে হয় অ্যালাউ করার পরে ক্যামেরাটা। ও, তাহলে কি আমি আবার কেটে ঢুকে যাব? হ্যাঁ না সেটা না, একবার ওখানে ওই করে দেখতে পারেন। রিফ্রেশের একটা অপশন আছে, ওই রিফ্রেশের অপশনটা দাবুন, দেখুন ওই অ্যারো গুলোর পাশে ইউআরএল যেখানে থাকে না ওখানটাতে হ্যাঁ। রিফ্রেশটা দাবলে ওটা আপনার রিজয়েন হয়ে যাবে। ও আচ্ছা, মানে রিফ্রেশ করা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Hello sir, if you want you can press মাঝে মাঝে কেটে যাচ্ছে কেন? শুনতে পাচ্ছ? কথা স্যার ঠিকঠাকই শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদের কাছে ধরো আই হ্যাভ গিভেন স্পেশালি দ্য হ্যান্ড আউট অন পাম্পের উপর দিয়েছি, রাইট? Yes sir. তোমরা কি পুরোটা দেখতে পেরেছো? হ্যাভ ইউ গন থ্রু ইট কমপ্লিটলি? No sir, no sir. না Completely not. কমপ্লিটলি না। Partially do. পার্শিয়ালি। আচ্ছা, পার্শিয়ালি মানে ধরো আমি যদি ইন ব্রিফ বলি, 60%. প্রথমে হোয়াট ইজ টার্বো মেশিনস, রাইট? রোটোডাইনামিক মেশিনস, হোয়াট ইজ ইউর পজিটিভ ডিসপ্লেসমেন্ট মেশিন, and that description is given in page 1. Reciprocating pump, you are aware of it. Gear pump, you are aware of it, right? These are called your positive displacement pump. Why it is called positive displacement? Because if you think about a reciprocating system, the volume of the fluid or the control volume changes, right? Hello, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমরা জানো যে হোয়াট ইজ পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, যেখানে কন্ট্রোল ভলিউম ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ চেঞ্জিং উইথ টাইম, দ্যাট ইজ কল্ড ইয়োর positive displacement pump. Reciprocating engine, IC engine, etc., etc. You are very much aware of it, right? Now, the term rotordynamic pump, basically the movement of the fluid takes place because of the centrifugal action, and there your control volume does not change. For example, have you seen any time the pump impeller? দেখেছো কখনো? হ্যালো, পাম্প ইম্পেলার কখনো দেখেছো? না স্যার এসব কিছু আইডিয়া নেই। আইডিয়া নেই। আচ্ছা, আমি তোমাকে ছোট্ট একটা বলি, মানে হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল পাম্প, হাউ ইট অপারেটস। লেট মি এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল ইন শর্ট।
Suppose if you choose a cylinder, centrifugal pump principle taki, how it operates, how it works, how the head is developed. If you choose a cylinder, fill the cylinder with full of liquid, say water, close the top part of the cylinder, that the cylinder is completely closed and inside liquid is there, right? Cylinder is placed vertically. Now cylinder is rotating about its own axis with a very high RPM, right? Think about it. That from your basic fluid mechanics knowledge, what you have learned, the pressure will be developed and pressure will be parabolic in nature, right? Have you done it in your fluid mechanics class? Pressure inside a rotating cylinder is parabolic in nature. That is static. পেছো না? The top surface just forms a parabola. পেছো না? That is প্যারাবোলয়েড শেপ parabolic shape এখানে হয়ে যায়। parabolic shape, right? So that is there is a dip of the fluid at this center and there is a rise of the fluid at the surfaces, right? And just gives the shape of a parabola. এটা দেখেছো তো তাই, right? স্যার আপনাকে শিবনাথ মনে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। হ্যাঁ বলো। No, sir. Actually, I was telling that the concept of forced vortex is applied. Exactly, principle of force vortex is used, right? Principle of force vortex. Truly, this is an example of a force vortex principle. Whatever I just stated a few seconds before. Now, if the cylinder is completely filled up water, are you going to see parabolic shape? Answer is no. There is no free surface, right? Yes or no? If the cylinder is completely filled with water, সিলিন্ডার ইজ কমপ্লিটলি filled with water, জল দিয়ে ভর্তি করা আছে, আচ্ছা তাহলে কি তুমি ফ্রি সারফেস দেখতে পাচ্ছ? No, you cannot see the free surface, right? না তাহলে দেখবে না, কারণ কমপ্লিটলি ফিল্ড তো জলে দিয়ে ভরা আছে। The cylinder is rotating with a very high speed and you know that the pressure will be developed inside the fluid, right? পরিষ্কার তো, প্রেসার তো ডেভেলপ করবে। স্যার কিন্তু মানে ওপেন সিলিন্ডার হলে No, open. I'm saying there is a closed cylinder. ও আচ্ছা হ্যাঁ Closed cylinder full of liquid, so you cannot see the free surface having a shape of a parabola. You cannot see. You understand that there is a pressure to be built up due to centrifugal action. That much understanding you have from your mechanics, right? Suppose স্যার একটা কথা বলার ছিল একটু। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে স্যার আপনি কি কাইন্ডলি একটু মানে যে নোটগুলো আপনি পাঠিয়েছেন ওইগুলোর বেসিসে যেহেতু পাচ্ছেন ওইটা প্রেজেন্ট করলে ভালো হতো। হ্যাঁ তাহলে আমি কিভাবে করব? তাহলে আমাদের আরো প্রেজেন্ট মানে যেটা হচ্ছে আমার আমার কাছে এখন সব হার্ড কপিটা আছে, আমি হার্ড কপিটা নিয়ে বসে আছি যেটা তোমাদের পাঠিয়েছি। ও আচ্ছা আপনার কাছে কোনো মানে ওইটার নেই মানে কোনো পিডিএফ ফর্মে বা কোনো ছবি তোলা? হ্যাঁ পিডিএফ ফর্মে আছে আমার একটা। গাইড কর না। আচ্ছা আমাকে দাঁড়া 1 মিনিট দাঁড়াও একটু। আমার পিডিএফ ফর্মে আছে, এই তো আমার হাতের সামনে আছে পিডিএফ ফরম্যাট। 1 মিনিট। তাহলে ডান দিকে দেখুন ওই প্রেজেন্ট নাও আছে একটা, মানে ডান দিকে একটা দেখুন প্রেজেন্ট নাও বলে একটা অপশন আছে। আচ্ছা আমি তাহলে প্রথম পাম্পের 1 থেকে 21 পাতাটা খুললাম, মানে পিডিএফ ফাইল, ঠিক আছে? পিডিএফ ফাইলটা খোলা মানে আপনার গুগল মিটের ইয়েতে মানে ডান দিকে নিচে প্রেজেন্ট নাও, হ্যাঁ প্রেজেন্ট নাও বলে একটা ইয়ে আছে। হ্যাঁ ওটা ক্লিক করলাম। ক্লিক করলেন। ইউর এন্টার স্ক্রিনে প্রেস করব, তাই তো? ইউর এন্টায়ার স্ক্রিন। তারপরে যে ছবিটা আছে ওটাতে ক্লিক করুন, দিয়ে শেয়ার করুন। সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন, এটা আছে। এটা কি হবে বাবা? এন্টার স্ক্রিন। এবার স্যার একটা মানে যেটা আপনার পিডিএফ এর উইন্ডোটা আছে না, পিডিএফ এর ওই উইন্ডোটা ক্লিক করে আপনি মানে একজন বাবা এখানে যদি তুমি যেটা বললে ক্লিক করলাম, ক্লিক কর পিডিএফ, রাইট? ক্লিক করার পরে উইল ইউ অ্যালাউ মি গুগল টু সি ইওর স্ক্রিন? ইয়েস তো বলবো আমি এখানে, তাই তো? এখানে লেখা আছে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন, কি লিখবো এখানে? এন্টার স্ক্রিন, তাই তো? আর মিট FHDI বোধহয় ওটা গুগলের, ওটাকে করবো কোনটা? না স্যার আপনার যে মানে ওখানে ওই যেটা আপনার ইওর এন্টায়ার স্ক্রিনের পরে মানে একটা যেটা
দেখতে পাচ্ছেন তো স্যার? হ্যাঁ পার্টলি দেখতে পাচ্ছি। তারপরে তুমি যেভাবে স্ক্রল আপ আর ডাউন করবে আমি অ্যাকর্ডিংলি দেখতে পাবো। ফাইন, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট পেজে বলো, ফার্স্ট পেজে এক্সাম্পল অফ রেসিপ্রোকেটিং পাম্প হ্যাজ বিন শোন, রাইট? তাই তো? রাইট। What is rotodynamic pump? Acha, in rotodynamic pump, if you look at the figure, generally pump, turbine, etc., right? This falls under your rotodynamic system. Acha, এবার দেখো এখানে schematic diagram, sectional view of a centrifugal pump has been shown. দেখতে পেয়েছো? শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, ছবিতে দেখো এখানে যে ছবিটা যেটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, does everyone should I continue in English or is a mixed mode? Which one? I don't know whoever is there at the other end. Acha, whatever you can see that sectional view of a centrifugal pump, right? And a schematic representation of a typical pumping system, right? In a typical pumping system, look at it in the figure, flow in, storage or sump, then the pipeline is there called the suction pipe, and at the suction pipe there is a gauge called the suction gauge, then the symbolic presentation of a pump is there, then next to it is a delivery gauge is there. Now what is the function of the gauge? To measure the pressure. Respect to what? Respect to the atmospheric pressure. Now, what is being lifted from the storage of the sump, that is at the lower level, right? And pump central line is placed at a little bit higher level, represented by small hs, subscript hs. This is called the suction lift. So, in a pressure gauge, which is placed at the suction side or suction gauge, what kind of reading you expect? Whether pressure will be above atmosphere or below atmospheric pressure? It will be below atmospheric pressure, right? Yes or no? হ্যালো, এখানে এসে প্রেসার গেজে কি হচ্ছে? প্রেসার গেজ সাকশন সাইডে যে প্রেসার গেজ আছে দেখতে পাচ্ছ, একটা লেখা আছে সাকশন গেজের পাশে প্রেসার গেজের সিম্বল দেওয়া আছে, সাকশন P1 বাই রোজি, এটা হ্যাঁ P বাই রোজি বলা আছে না? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তোমার কার্সারের কাছে, হ্যাঁ পি বাই রোজি, পি বাই রাইট। আর ঠিক তাহলে এই যে সাকশন গেজ, এটা সাকশন গেজ, গেজের ফাংশন কি? প্রেসার মেজার করা। কার রেসপেক্টে প্রেসার মেজার করা? রেসপেক্ট টু দি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখানে obviously the actual pressure is below atmospheric pressure, but it will show some reading with in reference to the atmospheric value. Next to the pump, আরেকটা প্রেসার গেজ আছে, বলা আছে কি ডেলিভারি গেজ, রাইট? তাহলে what is delivery gauge? It also similar to suction gauge measures pressure. And I mean your sump level to the pump entry, দেখো V1 বলে একটা ভেলোসিটি দেওয়া আছে, দেখতে পেয়েছো? V1 লেখা আছে পাম্পের অ্যারোহেড দিয়ে, দেখতে পেয়েছো? পাম্পের এক্স্যাক্টলি V1 যেখানে কার্সারটা আছে এখানে V1, আর তার পরের দিকে দেওয়া হচ্ছে V2, দেখো অ্যারোহেড দিয়ে, which shows the direction of the fluid, right? So what is this side? Pipeline from pump to the reservoir. Reservoir is at the topmost level. This is called your delivery pipe. লেখা আছে delivery pipe. Reservoir to topmost. Reservoir at the topmost level, right? From pump center line, দেখো বাদ দিকে লেখা আছে pump center line to the তোমার reservoir, and that part is connected to a line called the delivery pipeline or delivery pipe, right? তাই তো? হ্যাঁ, ছবিতে তাই দেওয়া আছে এখানে, রাইট? আর তাহলে এবার হচ্ছে from reservoir to the pump entry, pump center line, this pipeline is called your suction pipeline or suction pipe. লেখা আছে সেখানে পরিষ্কার, suction pipeline, yes. suction pipe পরিষ্কার এটা, তাই তো? Now HD, small hd, this is called your delivery head. তাহলে যখন আমরা বলি ডেলিভারি হেড, ইট অলওয়েজ মেজার ফ্রম পাম্প সেন্ট্রাল লাইন টু দি টপমোস্ট লেভেল অফ দ্য রিজার্ভার। আবার হচ্ছে পাম্প সেন্ট্রাল লাইন ডাউন টু দিওর তোমার স্টোরেজ অর সাম্প লেভেল,
আর লো লেভেল রিজার্ভার এইটাও বলা হচ্ছে সাকশন লিফট বলা হয়, রাইট? যেরকম ছবিতে যে ইটস জাস্ট এ নোমেনক্লেচার, সাকশন লিফট। ঠিক আছে, শুনতে পাচ্ছ? স্যার, ইয়েস স্যার। তাহলে এবার বলো ফিজিক্যালি ওয়াটার হ্যাজ টু বি ট্রান্সফার্ড ফ্রম সাব লেভেল, এই যে অ্যারোহেড একটা দেওয়া আছে না ট্রায়াঙ্গেলের মতো, দিস ইজ দ্য মিনিং অফ ফ্রি লিকুইড সারফেস, একদম এই যে ফ্লো ইনে পাম্পের একদম ডাউনে স্টোরেজ সাব লেখা আছে, তারপরে একটা ট্রায়াঙ্গেলের মতন সেই পাশে না, দেখতে পেয়েছো ট্রায়াঙ্গেলের মতন, এই যে তার উপরে ফ্রি লিকুইড সারফেসের সিম্বলটা ট্রায়াঙ্গেল থেকে দেওয়া হয়, এই যে এক্স্যাক্টলি, রাইট? এটা কি এই সিম্বলের মানেটা জানো? ফ্রি সারফেস, এটাকে বলে ফ্রি সারফেসের সিম্বল। স্যার উল্টো ট্রায়াঙ্গেল কেন দেওয়া হয়? মানে ওইভাবে ফ্রি সারফেসের ট্রায়াঙ্গেলটা দেওয়া হয়, ইটস আ সিম্বল অফ once you draw a line in a liquid region and draw this line, that means that is a free liquid surface. উল্টো ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো? It's a common nomenclature symbol used throughout. স্যার একটা বোর্ডকে যদি ক্রস সেকশন করা হয় তো ওই রকম টাইপেরই তো আসবে। কাকে কাকে? সেটা বোর্ডকে বোট অর হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে একটা ভেসেল যদি ক্রস সেকশন নাও as if the vessel is floating over the surface, হ্যাঁ, তো মেবি মনে হয় ওই বোর্ডকেই মানে হতে পারে that historical maybe the reasoning may be there, but generally the I mean reverse triangle is used where free liquid surface is there. It's a very common standard nomenclature and symbol used. ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আপনি এমনি বলে যান, যেখানে অসুবিধা হবে আমরা বলবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে লিকুইড নিড টু বি ট্রান্সফার ফ্রম ইয়োর সাম্প লেভেল up to the reservoir level, right? So total static lift, the liquid to be lifted is HS plus HD, right? HS plus HD, তাহলে vertically against gravity liquid need to be lifted. So pump has to generate that much amount of pressure or head, either বলি pressure or অথবা head. What is that height? Height is HS plus HD. Only then liquid can reach from sump level to the reservoir level. তাই তো? জলটাকে যদি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই, কত হাইট নিতে হবে? ভার্টিক্যাল হাইট হচ্ছে HS plus HD. In addition to that, since the pump is running, drawing water or sucking water from the sump, pushing it to the reservoir, so it has to pass through a pipeline. And obviously there will be a fluid resistance as the liquid is going through the pipeline. You know that Darcy-Weisbach equation, HF equal to FL by dV square by 2G, right? So pump has to work against the static lift, which is HS plus HD. In addition to that, pump has to overcome the friction that is present in the pipeline, right? এটা পাম্পকে দিয়ে কাজটা করতে হবে. Only then liquid will reach from sump level to the reservoir, and you'll see continuous flow taking place from sump level to the reservoir level, and that is being done by the pump. Pushkar. So that much minimum head pump has to develop. What is the minimum head? Entire total static lift, HS plus HD plus whatever frictional head is there in the system. That minimum thing has pump need to be developed while running in the system. এবার ছবিটা দেখো উপরের দিকে, কে ও চাবিটা ওখানে রেখে দে। এইবার দেখো ছবিটাতে ক্রস সেকশনাল ভিউ যদি দেখো, now what you see in the cross sectional view, you can see the inner circle, right, followed by an outer circle you can see. So what is the inner circle? That is the opening through which the liquid enters to the impeller. Now, let me explain how it looks. Very simple impeller.
you choose a circular disc, metal circular disc, right? You took identical second metal circular disc. Now on this second circular disc, you assume there is a central hole, right? Now if you place these two circular discs, the bottommost having no central hole, the topmost is having a central hole, but you cannot keep it like that. Let the topmost central disc is resting on the bottom central disc through a number of spacers, metal spacers. Metal spacers may be straight, may be curved. That is basically exactly like that one. So in the second open or semi-open impeller types of impeller, if you look at it, 4 blades has been shown here, and at the right hand side, which I was just mentioning here, flow in. You can see the flow in. This is a typical view of an impeller, centrifugal pump impeller. Exactly, flow in. That means the water or the liquid flows to the central hole, then it takes a 90-degree bend, goes into the impeller, and then you will see the liquid is coming out to the passage, the flow out. Exactly, right? ভিতর দিয়ে ঢুকে বাইরে যদি একদম, so it comes actually takes a 90-degree bend, then it enters to the impeller and then comes out from the periphery of the impeller, which is shown through flow out. So what I was mentioning, so right hand side, the disc having a central hole through which the liquid is entering, and the left hand the disc which is closed in, and in between the spacers, I use the term spacers are there. The spacers are nothing but the vein or the blade. বোঝা গেল কি ছবিটা? can you visualize it? Yes sir, yes. আচ্ছা, মানে গ্যাপগুলোতে ব্লেড আছে। Exactly. Now if you remove the front disc having an opening at the center, what are you going to see? তুমি কি দেখবে? Exactly figure at the mid. ওকে। I'm the top central disc with a hole through which liquid is entering, but written as flow in. যদি তুলে ফেলি আমি কি দেখবো? একটা সেন্ট্রাল মানে সার্কুলার ডিস্ক, তার উপর কতগুলো রিব, curved rib are placed uniformly over the surface, তাই তো? বুঝতে পেরেছো কি? আচ্ছা, এরপর নেক্সট পেজে যাও দেখি বাবা, একটু নেক্সট পেজে যাও, আবার পরের পেজে যাও, পেজ নাম্বার, আমি দেখো ছবিটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে পরের ছবিতে। তুমি পেজ নাম্বার 5-এ যাও, 5-এ page number 5 যাও, then you will be able to understand the blades and the passage through which liquid is coming. Page 5. page 5 sir. 5 দেখতে পেয়েছো? এটাই 5। এটা পেজ নম্বর 5-এ, মানে আমি ওই ফিগার যেটা দেখাচ্ছিলাম সেটাকে আরো বেটার ওয়েতে বলার জন্য পেজ 5-কে রেফার করছি। আমি আবার ফিরে যাব, পেজ 3-4-এ ফিরে যাব, ঠিক আছে? দেখো এখানে কিভাবে মানে ফ্লুইডটা বাইরে বেরিয়ে আসছে ঢুকে, সেটা আরো বেটার ছবি। না, ফ্লুইড বাইরে বেরিয়ে যাচ্ছে না, আমি তো শুধু আই হ্যাভ জাস্ট ওপেন দ্য ইম্পেলার, টপ বা সারফেসটাকে আমি খুলে ফেলেছি। তাহলে আমি কি দেখবো? একটা সার্কুলার ডিস্ক বললাম সার্কুলার ডিস্ক, রাইট? যে রেডিয়াস R1 হচ্ছে আমার ইনার হোল থ্রু হুইচ লিকুইড এন্টার্স। অর্থাৎ তুমি যদি দেখো অন দ্য স্ক্রিন, লিকুইড ইজ নাও কামিং পারপেন্ডিকুলার টু ইউর কম্পিউটার স্ক্রিন, রাইট? স্যার আরেকবার বলুন এটা। মানে আগের যে ছবিতে দেখেছিল ফ্লোইন মানে বুঝতে পেরেছো তো? ফ্লোইন 3 নম্বর পেজে ফ্লোইন একটা ইম্পেলার, রাইট হ্যান্ড সাইড একটা ইম্পেলার দেখানো হলো, right, with which explanations were provided, how it looks, what is the geometry of the impeller, the flow in এর কথাটা ছিল, সার্কুলার ডিস্ক, দুটো সার্কুলার ডিস্ক মাঝখানে ফ্লো আউট লেখাটা ছিল। স্যার এই যে পেজ 3 তে, এই যে পেজ 3 তে দেখতে পেয়েছো? প্রায় পেজ 3 তে
Yes, sir. So this flow in, flow out. I mean, I'm talking about the rightmost figure, right? So if you remove the topmost circular the part, topmost circular পার্টটাকে যদি আমি খুলে ফেলি, what are going to see? তুমি দেখবে কি এই যে মাঝে যে এগুলো আছে রিপ, এগুলোকে বলে ভেইন। দেখেছো ভেইন? এই দেখো এই দুটোকে বলে শ্রাউড বলা হয়। The outermost circular plate is known as the shroud, right hand shroud and the left hand shroud. Left hand shroud having no central hole, right hand shroud is having a central hole through which liquid flows, and the opening that is shown here in the form of flowing, basically that is the suction pipeline. বুঝতে পেরেছো? Suction pipeline is connected to that part, to the impeller. বোঝা গেল ছবিটা একটু? Sir, can you repeat this part about shroud and the suction pipeline where it connects? The circular disc, right? The circular disc Yeah. which is holding a number of a metal plate known as vein is called the shroud. Shroud মানে বাইরের যে তোমার কেসিংটাকে বলছি আমরা shroud, ইম্পেলারের যে outermost casing, it is just in the form of this circular disc that is known as the shroud বলা হয়, রাইট? এবার তাই মানে সেটাই আমি এইভাবে বলছিলাম যে দুটো সার্কুলার ডিস্ক তুমি one after other রাখো, but you cannot allow it, it's not going to stay. So to keep this topmost circular disc, what you need in between some spacer is required, right? Spacer দরকার হবে তো, কিছু তো রাখতে হবে তোমাকে। ধরো দুটো করে বই রাখলে, দুটো বইয়ের মাঝখানে তো আরেকটা সার্কুলার ডিস্ক তুমি চাপাতে পারবে তো? নিচে একটা সার্কুলার ডিস্ক আছে, আরেকটা সার্কুলার ডিস্ক তার উপর তুমি বসাতে চাও উইথ সার্টেন গ্যাপ অর হাইট, তুমি কি করে গ্যাপটা মেনটেন করবে? মাঝে ধরো কি বলবে, ধরো 2-3টে দেশলাই দিয়ে তুমি ওই গ্যাপটা মেনটেন করতে পারো তো? বুঝতে পেরেছো তো? একটা সার্কুলার ডিস্কের উপর আরেকটা সার্কুলার ডিস্ক রাখবো উইথ সার্টেন গ্যাপটা ধরো এইচ, আমি করবো কি করে? তাহলে মাঝে আমাকে দেশলাইয়ের হাইট যদি বলি এইচ, ও 2-3টে দেশলাই দিলে ওই ওপরের টপমোস্ট সার্কুলার ডিস্কটাকে বসাতে পারি তো? ঠিক আছে, পারি না? আমরা যেভাবে একটা দুটো প্লেটের মাঝখানে গ্যাপ মেনটেন করি কিভাবে? 2-3টে ইট দিয়ে বসিয়ে রাখি তো সেম হাইটে। আচ্ছা, হ্যাঁ, ইট না বলে আমি দেশলাই বলেছি, আর তো কিছু বলিনি, তাই তো? এবার টপ সার্কুলার ডিস্কের সেন্ট্রালি যদি একটা ইনার রেডিয়াস R1 এর যদি একটা পোর্শন আমি রিমুভ করে দিই, তাহলে কি দাঁড়ালো? একটা হলো মতন দাঁড়ালো না? বুঝতে পারলে? টপ সার্কুলার যে ডিস্কটা বসালে উইথ স্পেসার, যেটাকে বললাম যে টপ সার্কুলার ডিস্ক, যেটাকে এখানে দেখানো হচ্ছে ফ্লো ইন, ওই একটা সার্কুলার পার্ট তুমি এখান থেকে কেটে সরিয়ে দিলে। স্যার বলছি যে একটা আছে, মানে একটা রিকোয়েস্ট আছে স্যার, মানে একটা ইউটিউব ভিডিও আছে, মানে ওটা কি ঋতব্রত মানে একটু শেয়ার করলে তাহলে? হ্যাঁ দেখাতে পারো, আমি আই ক্যান সি, অসুবিধা কিছু মানে নেই। একটা সিগনাল দেখ পাঠিয়েছে ওই চ্যাট বক্সে, ওটা একটু ফাইন, কোনো অসুবিধা নাই। মানে যাতে আমিও দেখতে পাই, তোমাদের সাথে আমিও একসাথে বসতে পারি। মানে আমি যে ইম্পেলারের ছবিটা তোমাদের দেখবে, আমি একটু বলে নিই, তোমাদের দেখবে এই সাথে ওই আরো দুটো আমি অ্যাটাচমেন্ট পাঠিয়েছি না, হ্যাঁ আরো দুটো, স্যার, হ্যাঁ ওর মধ্যে আরো বিউটিফুলি তোমার কালার ফটোগ্রাফ গুলো আছে, যেটা আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে করতে পারছি না, ওর মধ্যে আছে। একটা তো বুক আছে, দেয়ার ইজ আ বুক। এক্স্যাক্টলি ওটা আমি বেছে দেখবো ওই রেলিভেন্ট যে ছবিগুলো, 3-dimensional ফিগার গুলো নাইসলি প্রেজেন্ট করা আছে। মানে হোয়াট আই এম স্টেটিং, আমি যেটা বলছি সেটা কিন্তু এক্স্যাক্টলি তাই। ওয়ান সার্কুলার ডিস্ক সে লেফট হ্যান্ড, another circular disc right hand, now maintain some gap, now in between the gap you place a number of metal spacers, metal মানে thin যে metal যেগুলো strip থাকে, strip, a number of metal strip, that number of metal strip is called the vein or blade. বোঝা গেল? Sir, this diagram I think you are trying to আচ্ছা কোন point out. See on exactly baba. So at the W omega, right, the opening you can see, which you can see on the screen, through which liquid enters.
and that opening is basically connected to the suction pipeline, and the other end of the suction pipeline is now kept inside the sump or lower reservoir level. এবার বুঝতে পেরেছো? And you can say the number of blades, right? It is drawn, which is now you can see it at the impeller. দেখতে পেয়েছো এখানে? They were red color. The red thing kind of shade has been exactly. What is that? It is just like an arc-like a thing, right? It's a metal strip kind of thing, right? তাই তো metal strip তো। তাহলে যেটা বলছি না, which one is shroud? The back circle which you see, that is called the one shroud, and the front circle with opening at the center, that is called the front shroud. বোঝা গেল কি? বুঝতে পেরেছো? এবার দেখো ছবিটা আগে পরিষ্কার, মানে ছবিটা পরিষ্কার থাকলে কি হবে। তাহলে আমি কি আমার দুটো শ্রাউডের কথা বলছি, ব্যাক শ্রাউড, ফ্রন্ট শ্রাউড উইথ ওপেনিং, রাইট? এটা পাবে না, এগুলো অন্য পাম্প, এগুলো পাবে না, এগুলো অ্যাকচুয়াল, এগুলো যাবে না, এগুলো যাবে না। ওই ছবিটা এক্স্যাক্টলি এই ছবিটা, রাইট? তাই তো। এবার মাঝখানে কি, দুটো শ্রাউডের মাঝখানে কি আছে তোমার? মেটাল স্ট্রিপ, দ্যাট ইজ এ কার্ভড মেটাল স্ট্রিপ। মেটাল যে আমরা থিন শিট গুলো পাই সেগুলোকে বসিয়ে দেওয়া আছে, and welded finally, right? So then it becomes a single piece. বোঝা গেল? বুঝতে পেরেছো? তুমি যদি ছবিটা ভালো করে দেখো, that the metal strip starts from inner radius R1 and ends at outer radius R2, তাই তো? সেটা তো দেখতে পাচ্ছ এখানে, পাশের ছবি তো তাই দেওয়া আছে, তাই না? The arc has started from radius at the R1 and then it ends at radius R2, যেখানে ভেলোসিটি ডায়াগ্রাম গুলো দেওয়া আছে। Right? How many blades are there? 1, 2, 3, 4, 5, 6. Basically, this is the right hand side is the projection of that. Projection of the impeller, where your front shroud is removed. So you are taking the projection, front view, side view, the way you define it. The top shroud is removed. So only remaining is your back shroud together with the number of vanes or blades or the metal strip, as I said. Then you are taking the views of that. The view will be look like that, which is shown in the right side of this figure. বুঝতে পেরেছো? হ্যাঁ গো, হ্যাঁ স্যার, ছবি পরিষ্কার নাকি? হ্যাঁ স্যার। স্যার মানে ওই রকম অনেকগুলোই হচ্ছে এই আছে, ব্লেডের মতো আছে, তাই তো? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে বাঁদিকের ছবিটা 3 ডাইমেনশনাল ফিগার, যেখানে ব্লেড গুলোই হচ্ছে তার প্রজেকশনটা দাঁড়াচ্ছে ইন দা ফর্ম অফ এন আর্ক। দেখতে পেয়েছো তাই রাইট হ্যান্ড সাইডে? তাই তো বলছি আমি সেই কথাই। এগুলোকে তো বলছি জানো, তোমার মেটাল স্ট্রিপ বেন্ড, মেটাল স্ট্রিপ 6টা তোমার রকম বসিয়ে দিয়ে তারপরে তার ওপরে তুমি একটা আরেকটা তুমি সার্কুলার ডিস্ক উইথ সেন্ট্রাল হোল বসিয়ে দিলে, দ্যাট গিভস ইউ দি ইওর ইম্পেলার। এটাই বলেছে, আর কিছু বলে না কিন্তু। স্যার এটা ক্লিয়ার আছে পরেরটাই। আচ্ছা স্যার, বলছি যে ওই যে সেন্ট্রাল হোলটা, মানে এই যে ব্লেডস গুলো কি সেন্ট্রাল হোলের উপর সাপোর্টেড? মানে ওই যে না, ব্লেড তো তোমার কতগুলো, কি বলো, ধরো ব্লেড যেটাকে বলছি, তুমি মেটাল স্ট্রিপ নিলে, ধরো একটা রেক্টাঙ্গুলার মেটাল স্ট্রিপ, ঠিক আছে? সেটাকে বেন্ড করলে, রাইট? ওরকম 6টা নিয়ে 6টার উপর লাইনে বসালে প্রজেকশন নিলে লাইনগুলো পাবে। এটা পরিষ্কার? হ্যাঁ। তাহলে প্যাসেজ গুলো কোথায় আছে? দেয়ার ইজ এন মানে গ্যাপ বিটুইন দি ফ্রন্ট শ্রাউড এন্ড দি ব্যাক শ্রাউড। তো মাঝখানে তো ফাঁকা ওইটা আছে, ওপেনিংটা তো আছে তো, রাইট? দ্যাট মিনস লিকুইড ইজ কামিং তোমার থ্রু দি সাকশন পাইপলাইন, এন্টারিং নর্মাল টু দি ইয়োর ফিগার। বুঝতে পেরেছো কি? তোমার যে ছবি দেখতে পাচ্ছ আসলো, then it is a 90 degree taking bend of 90 degree একটা টার্নিং নিল, নিয়ে কি দেখতে পাচ্ছ? একটা ওপেনিং দেখতে পাবে না ভেতরে। R1 এর এখানে কি দেখতে পাবে? যে R1 রেডিয়াসে যদি আমি ছবিটা দেখি, তা সেখানেও তো তোমার 6টা ওপেনিং গুলো আছে। যেমন বাইরের যেটা ওপেনিং পাচ্ছ এখানে, বাইরের
বাড়ির ইম্পেলারে যে ছটা ওপেনিং পাচ্ছ না দেখতে, বাইরে বাদিকেরটাতে, বাদিকের দেখো মাঝখানে প্যাসেজ, তাহলে ইনার রেডিয়াস আর ওয়ান এরকম ছটা ওপেনিং থাকবে, হ্যাঁ 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 থাকবে তো বটে। হ্যাঁ থাকবে, অবভিয়াসলি থাকবে। হ্যাঁ। ওইখান দিয়ে জলটা বেরিয়ে আসছে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, তারই হুম। সিম্পলিফাইড ফিগারটা ডান দিকে দেওয়া আছে, এটাকেই বলি আমরা তোমার হচ্ছে প্রজেকশন অফ অ্যান ইম্পেলার। আচ্ছা আচ্ছা তাহলে শাফটটা কোথায় তাহলে শাফট কোথায় থাকে? অ্যাট দি সেন্টার। যেভাবে শাফটটা আমরা এখানে শাফটটা দেখানো হয়নি। এবার তুমি কিভাবে বলো, তুমি কি দেখবে? লিকুইড ইজ কামিং from the suction pipeline, taking 90-degree bend, and then it is now flowing through a number of passages created by a successive or adjacent veins or blades. কথাটা বলতে পারি? তাহলে কটা ফ্লো প্যাসেজ আছে এখানে? এই ছবিতে ছটা ব্লেডে ছটা হলো, তাই না? ছটা তো ফ্লো প্যাসেজ। ফ্লো প্যাসেজ বুঝতে পারছো? দুটো কার্ভেচারের মাঝে যে এরিয়া, সেটা তো ফ্লো প্যাসেজ, তাই না? রাইট হ্যান্ড সাইডের ফিগারে দুটো ফ্লো প্যাসেজের দুটো যে ভেইন, যেগুলো দুটো ভেইন তুমি দেখতে পাচ্ছ, দুটো ভেইনের মাঝে যে প্যাসেজ যেটা আছে, স্টার্টিং ফ্রম R1 to R2, ইটস আ ডাইভার্জিং কার্ভ প্যাসেজের মতো লাগছে তো, ডাইভার্জিং প্যাসেজের মতন তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এরকম কটা প্যাসেজ আছে? ডাইভার্জিং বললাম, তাই তো? কটা প্যাসেজ আছে? ছটা এই ছবিতে। ছটা, হ্যাঁ। তাহলে আমি যদি নাম্বার অফ ভেইন বেশি দিই আরো বেশি হবে, কম দিলে কম হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে লিকুইড গুলো কোথা দিয়ে ঢুকছে তোমার এই ইনার বা যে রেডিয়াস, যে পেরিফেরি, সেই পেরিফেরি দিয়ে ঢুকছে ওই প্যাসেজে, ডাইভার্জিং প্যাসেজে। রাইট? এবার প্যাসেজের ওই যে যেটা আছে সেই প্যাসেজ দিয়ে ফলো করে বা আউটার প্যাসেজ দিয়ে বেরিয়ে এসছে। এখানে আউটার প্যাসেজ কোনটা দেখো, বাঁদিকের ছবিতে ওই যে রেড কালার যেহেতু মতন শেড দেওয়া আছে না ভেনের, আছে তো? রেড কালার তো ভেন আছে না? এই যে দুটো ভেন দেখতে পাচ্ছ, মাঝে যে প্যাসেজ, এই প্যাসেজে তো লিকুইডটা বেরিয়ে আসছে। হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা This is the passage. এক্স্যাক্ট, এই যে প্যাসেজ, সেই প্যাসেজটাই হচ্ছে ডান দিকের ফিগারে দেখো, দুটো ব্লেডের দুটো ভেনের মাঝে যে তোমার আর্কটা টানা আছে উইথ রেডিয়াস R2, সেই প্যাসেজটা হচ্ছে ওটাতে প্রজেকশন বেসিক্যালি। This arc is the passage itself. Exactly, it is the তোমার সার্কুলার লেন্থ অফ দ্যাট প্যাসেজ। ওটাকে বলে ইম্পেলার এক্সিট বলা হয়, ওটাকে বলে এক্সিট। তাহলে এক্সিট কোন রেডিয়াস আছে? রেডিয়াস R2, তাই তো? Yes, yes. তাহলে এন্ট্রির কোন রেডিয়াস আছে? এন্ট্রি R1, মানে ভেতরে সার্কেলের, তাই তো? This circle. এক্স্যাক্টলি, ইনার সার্কেলে R1 এর উপর যে আর্ক গুলো আছে, there are 6 segments of arcs are there over inner circle. তার মানে 6টা এন্ট্রি এরিয়া দেওয়া আছে, আর বাইরে 6টা তোমার এক্সিট এরিয়া দেওয়া আছে, তাই তো? These are the arcs. These are the arcs. Exactly. So that means we call passage created by two adjacent blades or vein, তাই তো? দুটো ব্লেড ভেন মিলে একটা ফ্লো প্যাসেজকে রিপ্রেজেন্ট করে তো। ঠিক বাঁদিকে ছবি তো দেখতে পাচ্ছ এখানে, যে দুটো ভেনের মাঝখানে একটা ফ্লো প্যাসেজ, যেখান দিয়ে লিকুইডটা ফ্লো করতে পারে, সেটাকে তো ফ্লো প্যাসেজ বলি। পরিষ্কার বুঝতে পেরেছো? দেখো, সো মানে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তার মানে ঢোকারও তো রাস্তা আছে। ঢোকার রাস্তা কোনটা? ঢোকার রাস্তা রয়েছে তোমার ইনারটা দিয়ে গিয়ে যাচ্ছে। কি বলা হচ্ছে, যে যেখানে তুমি বাঁদিকে যে 3D ফিগারটা পাচ্ছ বা আইসোমেট্রিক ভিউ, যে একটা হোল একটা সেন্ট্রালি যে হোল পাচ্ছ, অ্যাকচুয়ালি সেই এই বাইরের রেডিয়াসের যে ব্লু করে সেটা এইখানটাই হচ্ছে তোমার সাকশন পাইপটা কানেক্ট করা থাকে ফ্লেঞ্জ দিয়ে, জলটা সোজা ঢুকে যাওয়ার মধ্যে। কিভাবে ঢুকছে মানে ফ্লেঞ্জ
ফ্লেঞ্জ দিয়ে দুটো পাইপলাইনকে যোগ করতে গেলে একটা মাঝখানে ফ্লেঞ্জ থাকে না, বড় ডায়ামিটার দিয়ে, তারপরে তো স্ক্রু করে নাট বোল্ট দিয়ে আটকায়, ওটাকে ফ্লেঞ্জ বলে। ফ্লেঞ্জ এটা মেশিন ডিজাইনের ড্রয়িং এর টার্মিনোলজি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি এটাকে যদি কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতেন ভালো, তাই বললাম কোনো অ্যানিমি কিংবা কোনো সর্বনাশ, অ্যানিমেশন ভিডিও। এমনিতে নিজেরা অ্যানিমিক হয়ে বসে আছে, আবার মানে ভিজুয়াল দিয়ে। এটা দেখো, আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝার চেষ্টা করি। তুমি যদি বাঁদিকের ছবিটা দেখো, বাঁদিকের ছবিটা যদি দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? একটা একদম একটা সেন্ট্রালি যে একটা সার্কেল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার কিসের জন্য? সেটা ওটা ফ্লুইডটা না, ওটা ওখানে শাফট। দেখো কি একটা কি বোধহয় বসানো, কি এর একটা মতো ছবি আছে, কি ওটা শাফট, ঠিক আছে? ও আচ্ছা, ওখানে শাফট। আচ্ছা, মানে ওটাই। আচ্ছা আচ্ছা, শাফটের মতো মাউন্ট করা থাকবে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ওটাই আমি জিজ্ঞেস। আচ্ছা, মানে ওখানে শাফট ঢোকানো থাকবে। ওখানে তো শাফট থাকবে। This is where the shaft enters. এক্স্যাক্টলি এটা হচ্ছে শাফট। হ্যাঁ স্যার, বলুন। This is the clearance for the shaft. হ্যাঁ, শাফটে যা যা কি থাকে, এক্স্যাক্টলি, ঠিক আছে। এরপরে বাইরে যে সার্কেলটা দেখাও, ওখানে বাইরে যে সার্কেলটা দেখতে হবে, তুমি দেখাও সেটা। হ্যাঁ বুঝতে পেরেছি। না ওইটা না, বাইরে না, মানে ইমিডিয়েট যেটা, ওই শাফটের পরে যে সার্কেলটা, এই যে এক্স্যাক্টলি, তারপরে ছোট সার্কেল। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ আরে বাবা, এটা কি? সেটা হচ্ছে সাকশন পাইপের ডায়ামিটার যা, তাই ওটাই তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? সাকশন পাইপটা ওটার সাথে নরমাল ওয়েতে থাকে, পারপেন্ডিকুলার ওখানে কানেক্ট করা থাকে। এবার ভিজুয়ালাইজ করতে পারছো তো? হুম। তাহলে সোজা জল আসলো, যাবে কোন দিক দিয়ে, ভিতরে ঢুকবে কোথা দিয়ে? এবার দেখো, দুটোর মধ্যে মাঝখানে ওপেনিং তো আছে না? কারণ দুটো ব্লেডটা তো আর সলিড ব্লেড নয়, দুটো ব্লেড হচ্ছে তোমার জাস্ট ওই কি মেটাল শিট দিয়ে করা। তাহলে মাঝের জায়গা তো তুমি ভরাট করো নি। হুম। ওইখান দিয়ে হচ্ছে এন্ট্রি অফ লিকুইড ইনটু দ্য ইম্পেলার। আর এক্সিট কোথায়? পরিষ্কার মতো দেখতে পাচ্ছ এক্সিটটা কোথায়। স্যার, একটা ওই চ্যাটে একজন ভিডিও লিংক দিয়েছে, ওটা প্লে করব? হ্যাঁ, আরে করো না, আমি একটু দেখি। প্রচুর গুগলে এখন প্রচুর এই ধরনের তোমার পাবে, অ্যানিমেশন পাবে। Centrifugal pumps are the most preferred pumping devices in the hydraulic world. In this video, we will have a conceptual overview of working of centrifugal pumps. At the heart of the system lies the impeller. It has got a series of curved vanes fitted inside shroud plates. The impeller is always immersed in water. When the impeller is made to rotate, it makes the fluid surrounding it also rotate. This imparts centrifugal force to water particles, and the water moves radially out. Since rotational mechanical energy is transferred to the fluid, at discharge sides of impeller, both pressure and kinetic energy of water will rise. At suction side, water is getting displaced, so a negative pressure will be induced at I. Such low pressure helps in sucking fresh water stream into the system again, and this process continues. This is the reason why priming is important for centrifugal pumps. If no water is present initially, then negative pressure develops. এবার বুঝতে পেরেছো কি হলো? জলটা নিচ থেকে যাবে, এই পাইপলাইন দিয়ে যাবে, then it is now entering to the impeller. এই জায়গাটা আরেকটু প্লে করবি আরেকবার। ডান দিকে impeller, it has got a series of curved vanes fitted inside shroud plates. The impeller is always immersed in water. When the impeller is made to rotate, it makes the fluid surrounding it also rotate. This imparts centrifugal force to water particles, and the water moves radially out. Since rotational mechanical energy is the water moves the spreading of the liquid radially out. Since rotational mechanical energy is transferred to the fluid, at discharge sides of impeller,
both pressure and kinetic energy of water will rise. At suction side, water is getting displaced, so a negative pressure will be induced at I. Such low pressure helps in sucking fresh water stream into the system again, and this process continues. ওটা আমি আসবো, ওটা নোটে কিন্তু বলা আছে পরিষ্কার মতন, তবু স্টিল আই উইল এক্সপ্লেইন ইট। এটাকে প্রাইমিং বলে বাবা, এটাকে। তাহলে এবার কি ছবিটা পরিষ্কার হয়েছে নাকি এখনো হয়নি? দেখে তো আমার মনে হচ্ছে যা। হ্যাঁ স্যার, হয়েছে অনেক। অনেকটা কেন বাবা, একদম জলে চোখে বা বুঝে বা যেটা বলা হলো, বাদিকে যে তোমার 3D ছবিটা দেওয়া হচ্ছে ক্লাস নোটে বা এখানে দেখতে পাচ্ছ, দিস আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ। তোমার লিকুইডের সাকশন পাইপলাইন দেখলে, সাকশন পাইপলাইন ইজ কানেক্টেড টু দি তোমার ওই আই, বেসিক্যালি ওইটাকে আই বলি আমরা, আই, থ্রু আই কানেক্টেড টু দি তোমার other side of the impeller. It goes, liquid enters to the impeller, it takes a 90-degree bend, follow the passage, and then due to centrifugal action it comes out from the periphery of the impeller. So whenever say liquid is coming out from the periphery of the impeller, obviously some passage should be there, flow passage, তাই তো? flow passage ছাড়া তো লিকুইড বেরোতে পারে না, পারে? Yes or no? লিঙ্ক কি কেটে গেল নাকি? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, পরিষ্কার তো? তাহলে আমরা যখন অ্যানালিসিস করি তখন কোন ডায়াগ্রামটা নেই? রাইট হ্যান্ড সাইডের ডায়াগ্রামটা। Radius impeller, radius R1, then outer radius R2, in between we have a number of vanes. এই স্টেটমেন্ট আমরা করি, ঠিক আছে? তাহলে দেখো ওই 3 নম্বরে ওই ছবিটাই তো দিয়েছি, ফ্লো আউট ফ্লো ইন, তাই তো? আর তো নতুন কিছু করিনি। এবার যে ছবিটা 3 নম্বরে যে মানে তোমার এই ছবিতে যে মানে থার্ড যে ভিউটা বলা আছে, তার যদি রাইট হ্যান্ড সাইড একটা ভিউ নেই, রিমুভিং দি ফ্রন্ট শ্রাউড, তুমি তো ওই ছবিটাই দেখবে না? When it becomes totally open. এক্স্যাক্টলি, ইফ ইউ রিমুভ দি ফ্রন্ট শ্রাউড মানে যেখানে ফ্লো ইন, ওই যে প্রথম যে মানে বাইরে রাইট হ্যান্ড সাইডে যে সার্কেলটা আছে, বড় সার্কেল, সেটা যদি আমি ওটাকে সরিয়ে ফেলি, তাহলে রইলো কি? ভেন রইলো আর পিছনের শ্রাউডটা রইলো, তাই তো? এবার তার যদি সাইড ভিউ নিয়ে কি দেখবো? লাইন গুলো দেখতে পাবো না? সার্কেল উইথ লাইন, নাম্বার অফ লাইনস বা নাম্বার অফ ভেন্স, তাই তো দেখবো? সেই ছবিটাই তো যেটা এতক্ষণ ধরে আমরা করলাম, সে ওই ছবিটাই হচ্ছে এটার ছবি। এই ছবি করসপন্ডিং ওই 5 নম্বর ছবিটা দেওয়া আছে, 5 নম্বর পাতায় যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা, এই তো এই রাইট হ্যান্ড সাইড ছবিটা এক্স্যাক্টলি এটাই। এবার তুমি কোথায় যাবে? যাবে মানে তোমরা যেতে চাও দাদা, আরো আগে যাও, 3 নম্বরে যাও। তাহলে এই 5 নম্বর এইবার পরিষ্কার তো? দেখো ইনার রেডিয়াসে এখানে তোমার যে প্যাসেজের রয়েছে ইনলেট অফ দি প্যাসেজ, দেন আউটলেট অফ দি প্যাসেজ, তবে সেখান থেকে তো লিকুইডটা যাবে না, যাবে কোথা দিয়ে লিকুইডটা? দেখো পাশে লেখা আছে না ব্লেড অর ভেইন, লেখা আছে তো? আউটার ভেলোসিটি ট্রায়াঙ্গেলের ওখানে যে ব্লেড অর ভেইন কথাটা লেখা আছে তো? দেখো 3টে ব্লেড আমি দেখিয়েছি, এক্স্যাক্টলি 3টে ব্লেড দেখানো আছে এখানে, তার মাঝ দিয়ে লিকুইড গুলো ফ্লো করে যাচ্ছে। ফ্লো প্যাসেজ বিটুইন ভেইনস, দেখো যে বলা আছে ফ্লো প্যাসেজ বিটুইন ভেইন। কিউ ডট, দ্যাট ইজ কিউ ডট হচ্ছে ফ্লো রেট is entering to the passage, then Q dot out, coming out from the blade passage.
হ্যালো স্যার, ইয়েস বলো। আপনি বলতে থাকুন। আচ্ছা তাহলে এবার এই ছবিটাই আমরা 3 নম্বরে, এটা কত নম্বর পাতা? 5 নম্বর পাতা, তাই তো? তুমি 3 নম্বর পাতা চলে যাও, এবার 3 থেকে 4 5 আসবো, আবার 3-এ চলে যাও। তাহলে আচ্ছা 3টা তো ছবিটা বুঝতে পারলে, এবার 4 নম্বর পাতায় আসো। দেখো এই যে শেপ গুলো দেখা আছে ইম্পেলারের, এটাকে বলা হচ্ছে রেডিয়াল টাইপ। কেন রেডিয়াল টাইপ? অ্যাকচুয়ালি ইম্পেলারটাকে 3টে ভাগে ক্লাসিফাই করে, রেডিয়াল, মিক্স আর অ্যাক্সিয়াল ফ্লো। রেডিয়াল মানে হচ্ছে তোমার লিকুইড ফ্লো অ্যাক্সিয়ালি, দেখো অ্যাক্সিয়াল দেওয়া আছে, দেন ইট ইজ মুভিং ইন দি রেডিয়াল ডাইরেকশন, পিওরলি রেডিয়াল ডাইরেকশন, এটাকে বলি রেডিয়াল ফ্লো মেশিন। অ্যাক্সিয়াল ফ্লো এন্ট্রি হচ্ছে অ্যাক্সিয়াল, এক্সিট হচ্ছে অ্যাক্সিয়াল, দ্যাট ইজ এন্টায়ার লিকুইড ইজ প্যারালাল টু দি তোমার অ্যাক্সিস অফ রোটেশন, মাঝের ছবিটা। 3 নম্বরের ছবিটাতে মিক্স ফ্লো বলা আছে এখানে, সেখানে ইম্পেলারগুলো শেপগুলো চেঞ্জ করে যায়। সো বেসিক্যালি দিস শোস হাউ দি ইম্পেলার শেপ চেঞ্জেস ফ্রম রেডিয়াল, অ্যাক্সিয়াল টু মিক্স ফ্লো। মিক্স ফ্লো কেন বলবো? দেখো লিকুইড ইজ এন্টারিং অ্যাক্সিয়ালি, বাট ইট ইজ নট going following radial or axial, it is in between, that's why this is called the mixed flow pump. তাহলে এগুলো হচ্ছে একটা ইম্পেলারের স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন, the way the impeller are classified, radial, mixed and axial flow. Actually radial flow impeller is used to generate or develop very high head and very low discharge. Axial flow on the other hand, যেটাকে আমরা করি axial মানে মাঝের যে ছবিটা, this is used for very high volume flow rate but smaller head. আর মিক্সড ফ্লো হচ্ছে ইন বিটুইন, মডারেট হেড অ্যান্ড মডারেট ফ্লো এর জন্য মিক্সড ফ্লোটাকে আমরা ইউজ করি। জাস্ট এইটুকু যথেষ্ট, শেপগুলো এইটুকু মাথায় রাখলে তোমাদের যথেষ্ট এখানে এই মুহূর্তে। পরে দেখা যায় রেডিয়াল ফ্লো ইম্পেলার head is developed by the centrifugal force etc etc. In the axial flow pump the head is developed by the propeller or the lifting action. Actually মানে তোমার এয়ারোফয়েলের লিফট থেকে এটা আসে। এবার সিঙ্গেল সেকশন আর ডাবল সেকশন, এরপরে দেখো একটা ছবি দেওয়া আছে নেক্সট ছবিটাতে সিঙ্গেল। এবার এখানে ছবিটা দেখো, এখানে দেখো ডান দিকের ছবিটাতে বেসিক্যালি দিস ইজ এ টিপিক্যাল ক্রস সেকশনাল ভিউ অফ দ্য ইম্পেলার। এটা কোন ক্রস সেকশনটা হচ্ছে, যদি আমি তোমার ওই শাফটটা দেখি, শাফটের উপর তোমার ইয়োর ইম্পেলার ইজ মাউন্টেড, দেন ইফ ইউ টেক ক্রস সেকশন অ্যালং দি অ্যাক্সিস, ফুল ক্রস সেকশনাল ভিউ, তাহলে এর ভিউটা এরকম পাবো কি পাবো না? যেন দুটো ইম্পেলার সাইড বাই সাইড বসানো আছে এখানে, মানে তোমার রাইট হ্যান্ড সাইড ফিগারটাকে বলছে এখানে, where the liquid is entering from both ends of the impeller, from right side as well as from the left side. দেখতে পেয়েছো ছবিটাতে? And there is a common passage for impeller for liquid to go out. এটাকে বলা হচ্ছে ডাবল সাকশন বলা হয়। That is suction is taking place from both ends of the impeller. ফার্স্ট ফিগারটা দেখো এখানে, ফ্লো ইন শুধু ফ্রম ওয়ান সাইডের ইট ইজ শোন। সো লিকুইড ইজ কামিং ফ্রম ওয়ান সাইড, ফলোইং দি প্যাসেজ অ্যান্ড দেন গোয়িং আউট, ওটাকে বলা হচ্ছে সিঙ্গেল সাকশন। আচ্ছা এখানটা স্যার লাস্ট পার্টটা আরেকবার বলবেন? হ্যাঁ মানে লাস্ট পার্টটা বলেছিলাম সিঙ্গেল সাকশনের ক্ষেত্রে লিকুইড একটা দিকে আসলো, অর্থাৎ সাকশন তো ফ্রম ওয়ান এন্ড হলো, তাই তো, আর এক্সিট তোমার একটা দিকেই। কিন্তু দ্বিতীয় ফিগারে যেটা আছে সাকশন ফ্রম বোথ এন্ডস, দুদিকে সাকশন, আচ্ছা দুদিকে সাকশন হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল সাকশন। তার ডাবল সাকশন আসলে যখন লিকুইড দেখো, যখন ইট চেঞ্জেস ইটস ডিরেকশন, দেন দেয়ার উইল বি থ্রাস্ট উইল বি দেয়ার, রাইট? থ্রাস্ট তো থাকবে, অ্যাক্সিয়াল থ্রাস্ট তো থাকবে, বিকজ লিকুইড ইজ চেঞ্জিং ইজ মোমেন্টাম, ডাইরেকশন এটসেট্রা এটসেট্রা, থ্রাস্ট উইল বি দেয়ার। মোমেন্টাম প্রিন্সিপাল তো তাই বলে, চেঞ্জ অফ direction or change of velocity etc. is accompanied with the thrust. So liquid is give a huge amount of force on the shaft, that means on the bearing on which your impeller is mounted. এই থ্রাস্টটাকে মিনিমাইজ করার জন্য কখনো কখনো ডাবল সাকশনটাকে অ্যালাউ করা হয়। বুঝতে পারলে? স্যার সাকশন ফ্রম বোথ এন্ডটা নরমালি হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম স্যার সাকশন ফ্রম বোথ এন্ড এটা নরমালি কোথায়, মানে যেখানে থ্রাস্টের রিডাকশনটা দরকার। থ্রাস্ট ইন জেনারেল সিঙ্গেল সাকশন যদি থাকে, এবার তুমি যদি মোমেন্টাম প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করো, লিকুইড ইজ সেফ, লিকুইড ইজ কামিং অ্যাক্সিয়ালি এন্ড দেন ইট ইজ টেকিং এ 90 ডিগ্রি টার্ন গোয়িং রেডিয়ালি,
Do you expect a thrust to be applied by the fluid on the system, on the impeller? Yes, there will be. Rate of change of momentum তো আসছে, তাই না? আসবে তো? Yes, sir. কাজে যখনই তোমার মোমেন্টাম যখন চেঞ্জ করবে সেটা ইট উইল বি অ্যাকম্পানিড উইথ দ্য ফোর্স দ্যাট ইজ কল্ড দি থ্রাস্ট। থ্রাস্টটা কোথায় আসবে? ফ্রম দি ইম্পেলার টু দি সিস্টেম অর টু দি তোমার শাফট। তাহলে হিউজ অ্যাক্সিয়াল থ্রাস্টটা থাকে, তাই তো? অ্যাক্সিয়াল ফ্লো ইনলেট আর আউটলেট হচ্ছে তোমার রেডিয়াল। তাহলে অবভিয়াসলি চেঞ্জ অফ মোমেন্টাম উইল বি দেয়ার এবং অ্যাক্সিয়াল ডাইরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ রেডিয়াল ডাইরেকশন থাকবে তো। মোমেন্টাম প্রিন্সিপাল তো তাই বলে না? Yes, sir. তাহলে হ্যাঁ স্যার। তাহলে সেটা চেঞ্জ ইন মোমেন্টাম যদি থাকে তখন সেটা যে থ্রাস্টটা হবে সে থ্রাস্টটা কোথায় আসবে? ইম্পেলারের উপর আসবে তো? Yes or no? You Yes, are sir. changing the direction of the fluid by the impeller, and from Newton's third law, action and reaction, same degree of amount of force will be exerted on the impeller itself. সেটাকে তো থ্রাস্ট বলছি আমরা। Yes? সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা ডাবল সাকশন যাই, কিন্তু কখনো কখনো আমরা ওই বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিঙ্গেল সাকশনটা ইউজ করি, বিকজ ডাবল সাকশন কনস্ট্রাকশন ইজ লিটল বিট কমপ্লিকেটেড। ঠিক আছে। আচ্ছা ও আর সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে, যদি ফর দ্য সেম অ্যামাউন্ট অফ হেড দ্যাট পাম্প নিড টু বি ডেভেলপ, ইফ আই সে আই ওয়ান্ট টু ইনক্রিজ দি ভলিউম ফ্লো রেট, দেন ইউ অলসো প্রেফার ডাবল সাকশন। কারণ দুদিক থেকে আসছে লিকুইড, সেটাকে তুমি পাঠিয়ে দিচ্ছ, তাহলে ন্যাচারালি ইউ এক্সপেক্ট ডাবল ফ্লো রেট টু বি ডেলিভার্ড বাই দি পাম্প, রাইট অর রং? একটা সিঙ্গেল পাইপ is connected to the reservoir, so amount of fluid you expect to be sucked by the impeller for deliberation, and for a double তোমার suction pipe, there are two suction lines or pipes are there, so the amount of volume flow rate will be double of that one, is it not? Yes. তাই তো হবে তো। অর্থাৎ যেখানে আমি সেম হেড বাট হায়ার বা ডিসচার্জ আমি চাই, তখন আমরা এই ডাবল সেকশন পাইপটাকে ইউজ করি আমরা। স্যার তাহলে ওই আমাদের সরি বলছি ফটোটা তাহলে কিভাবে হ্যাঁ, ফটোতে দেখাও, ওই ফটোটা দেখাও। আগে যে ফটোটা তুমি দেখাচ্ছিলে, তাহলে তোমার এই যে ফ্লো ইন ডান দিকে, তাহলে সেখান থেকে পাইপলাইন তোমার এসে গেছে সাকশনে, রিজার্ভারে গেছে, তাই তো? সাকশন পাইপলাইন তো এটা। দুটো ফ্লোইন দেখানো আছে, অর্থাৎ ওই দুটো সাইডেই তোমার দুদিক থেকে সাকশন পাইপ এসছে, সাকশন পাইপ রান করছে কোথায়? এই সোজা গিয়ে রিজার্ভারে চলে যাচ্ছে, তাই তো? ছবিটা বুঝতে পারছো তো? তুমি যদি ওই যে ভিডিওটা দেখাচ্ছিল ওটা দেখাও, তাহলে বুঝতে পারবে। এখানে একটা সেকশন দেখানো আছে। This is the reason why Single priming section. is important. তাহলে এরকমই At সেকশন the heart of the system lies the impeller. থাকতে পারে তো, দুদিকে তো থাকতে পারে, ইম্পেলার দুদিক থেকে তো সেকশন হতে পারে। It has got a This is series of section curved দুটো vanes section pipeline fitted থাকবে। inside shroud plates. এখানে সিঙ্গেল সেকশনের ছবিটা দেখানো The আছে। impeller is always immersed in water. When the impeller is made to rotate, it makes the fluid মানে surrounding entry it of also liquid rotate. to the impeller from both ends. This imparts Ritoko to? centrifugal force to water হ্যাঁ স্যার, particles, ওকে একটা কথা and the বলবো। water বলছি, moves যদি radially কোনো out. double suction pipe Since এর ভিডিওটা rotational পেলে mechanical দেখা, energy is play transferred কর। to the fluid at Acha, discharge okay. sides of impeller, মানে I have shown only the cross-sectional view of the impeller where suction taking place from both ends. আমি সেটুকু দেখিয়েছি, আমি পুরো বলিউড কেসিং ওগুলো পুরো দেখাইনি।
নট শিওর কোনটা রান করব দেখে তো। পাম্প দেখি, পাম্প অফ ইম্পেলার, এখানে ডাবল এটাও নয়, অ্যাক্সেল স্প্লিট পাম্প এগুলো নয়। পাম্প ইম্পেলার্স কথাটা বলা আছে এখানে। সেন্ট্রাল পাওয়ার বক্স এটাও নয়, ক্যাভিটেশন এটা নয়, পাম্প ডাবল ইম্পেলার সেন্ট্রিফুগাল পাম্প এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम दोस्तों, कैसे हैं आप सब। दोस्तों आज हम सेंट्रीफ्यूगल पंप को डिस्कस, ये बहुत सूटेबल होते हैं। इन पंप का प्रेशर जो होता है वो कम होता है लेकिन फ्लो बहुत ज़्यादा होता है, और इसके सर्कमफ्रेंस के जो रोटेशनल फ्लूइड जो से फोर्स होता हुआ इसकी बॉडी से आउट हो जाता है। स्क्रीन पर आप देख सकते हैं कि ये येलो कलर की इसकी सेक्शन लाइन है जहाँ से पानी या कोई थिन फ्लूइड पंप के एक्सेस के अलॉन्ग है। सेंट्रीफ्यूगल पंप इंडस्ट्री के अंदर बहुत ज़्यादा इस्तेमाल होते हैं, स्पेशली केमिकल इंडस्ट्रीज, एसिड्स जो कंपनी बना रही हैं उनके अंदर भी ये पंप बहुत ज़्यादा। और दूसरे जो से हैं वो पॉजिटिव डिस्प्लेसमेंट पंप है। पॉजिटिव डिस्प्लेसमेंट पंप हाई प्रेशर के लिए और थिक फ्लूइड को फ्लो करवाने के इस्तेमाल होते हैं। अभी हम इसकी केसिंग को ओपन करेंगे, ये इसकी केसिंग का कवर खुल गया। अब आप इसके इम्पेलर को देख सकते हैं, ये इम्पेलर है। इस एक्सिस यहीं से इसके सेंटर से ये ওপেনিং দেখতে পাচ্ছ এখন ইম্পেলারে। इम्पेलर के अंदर আর একটা ওপেনিং থাকবে ঠিক উল্টো দিকে और থাকবে। इसकी सर्कमफ्रेंस के थ्रू आउट हो जाता है। ये 2 इम्पेलर पंप है हमारे पास, सीरीज में 2 इम्पेलर आपस में कनेक्टेड हैं। अभी इसको मजीद खोलेंगे तो आपको नजर आएगा, यहाँ से पानी जो सा है वो आउट हो जाता है। এইগুলো তো डबल ভেন্টস इम्पेलर लगाने का मकसद ये है कि কোনগুলো? ये না এগুলো ভেন্টস না, না, প্যাসেজ vents গুলো প্যাসেজ पानी या फ्लूइड ওইটু ছোট প্যাসেজটুকু দেখতে পাচ্ছ এখানে। क्योंकि जैसे जैसे हाइट बढ़ती जाती है हेड जो है वो बढ़ता जाता है। पंप আই থিংক এটা স্টিল ওটা তোমার সিঙ্গেল সেকশন। लगाना पड़ता है, ज़्यादा फोर्स चाहिए उसको फ्लो करो। ওরা জাস্ট ওই রিপেয়ার মেইনটেনেন্স এগুলো তো 5 इम्पेलर भी इस्तेमाल होते हैं, मल्टी स्टेज सेंट्रीफ्यूगल पंप भी होते हैं जो মানে ज़्यादा যেটাই বলেছিলাম যে তোমার flow সিঙ্গেল करवाने के সেকশনে लिए ज़्यादा শ্রাউডের height একটা দিকে শ্রাউড ज़्यादा কমপ্লিটলি কোনো ওপেনিং flow থাকে के না, लिए তাই তো? इस्तेमाल होते हैं। अभी हम কিন্তু इसके আরেকটা শ্রাউডে ওপেনিং থাকে যেটাকে বলি আমরা এন্ট্রি। इम्पेलर इसकी एक ডাবলে সেকশনে দেখবি ইম্পেলারের দুটো সাইডেই দুটো হোল থাকে। इम्पेलर के अंदर इम्पेलर जो है वो डिफरेंट वेन्स के ऊपर मुश्तमिल होता है। ये इम्पेलर मुख्तलिफ टाइप्स 3 टाइप्स में होते हैं। ये आपको एक मुकम्मल क्लोज इम्पेलर नज़र आ रहा है। बाज़ इम्पेलर जो से होते हैं उनमें एक डिस्क लगी होती है, वेन्स आपको बिल्कुल साफ नज़र आ रही होती है। ये इसका दूसरा इम्पेलर है। ये एक इम्पेलर ये है, जैसे कि आप देख सकते हैं ये सेंटर में इसकी वेन्स हैं। একটা সাইড দেখাচ্ছি, আরেকটা इसी সাইড के পরিষ্কার पानी দেখালে जो है একটা वो বাঁ आगे দিকে की तरफ এটা হ্যাঁ। deliver हो रहा होता है। ये ब्रॉस का बना हुआ है और ये हमारे पास इसका दूसरा इम्पेलर है। अभी हम इसको भी डिसमेंटल करेंगे। पानी जो से होता है इसी के इस एक्सिस के थ्रू इसके इंटर होता है, और ये इम्पेलर जो होता है वो मोटर की शाफ्ट के साथ डायरेक्टली कनेक्टेड होते हैं। यानी और इसके अलावा इसकी एफिशिएंसी भी जो सी है वो इसी चीज़ के ऊपर, इस इम्पेलर के ऊपर डिपेंड कर रही होती है। जितनी ज़्यादा हाई स्पीड से ये घूमेंगे उतना ज़्यादा पानी का फ्लो होगा और उतनी ही ज़्यादा पानी जो सा है वो हाइट तक भी पहुंचेगा। ये इसकी मेन केसिंग है। केसिंग के एक तरफ से यहाँ से पानी जो है इंटर होते हुए दूसरे इम्पेलर तक पहुंचता है और फिर इस साइड से आउट हो जाता है। अभी हम दूसरे इम्पेलर को भी डिसमेंटल करेंगे। इसकी मेंटेनेंस बहुत इजी है, कोई मुश्किल नहीं है। मेंटेनेंस आसानी के साथ आप इसकी मेंटेनेंस कर सकते हैं। ये इसकी वाटर सील है जो पानी के लीकेज को रोकती है। इसके अंदर से हमारी ये सील डैमेज हो गई है। सील चेंज करने का, कोई भी सील है उसको चेंज करने का तरीकाकार ये है कि आप इसको अच्छे तरीके से साफ़ करें, पुरानी सील को निकालें। এই এটাতে মনে হয় তোমরা বেরিয়ে আসো, नहीं বুঝতে পারলে? কি শ্রাবণ
হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ধরো ঠিক আছে, তুমি মোটামুটি অ্যাকচুয়াল কনস্ট্রাকশনটা নিশ্চয়ই নিটেই হয়তো পাবে। মানে সাকশন যখন বোথ এন্ড থাকে তখন সেটাকে আমরা ডাবল সিঙ্গেল, জেনারেলি আমরা সিঙ্গেল পাম্পটাই বেশি দেখি এইভাবে যদি আমরা ধরে নিই। সিঙ্গেলটা তো পরিষ্কার হচ্ছে ছবিটা কেমন হতে পারে। তাহলে এবার কোথায় যাবে বলো, নেক্সট পেজে যাবে। তাহলে আমরা যখন পাম্প যখন মানে এবার বেসিক্যালি যে হাউ মাচ হেড টু বিট, সবসময় প্রশ্নটা হচ্ছে আমি তো পাম্প সিলেক্ট করলাম, আমি জানি যে আমাকে ওয়াটার আর লিকুইড টু বি ট্রান্সফার ফ্রম লো লেভেল টু হায়ার লেভেল ইনক্লুডিং দ্য ফ্রিকশন, ফাইন। সো হাউ ডু আই নো হাউ মাচ হেড টু বি ডেভেলপড বাই দি পাম্প ফর এ গিভেন জিওমেট্রি? পাম্প কত হেড ডেভেলপ করবে জানবো কোথা থেকে? এই ছবিগুলো হচ্ছে তার থিওরিটিক্যাল অ্যানালিসিস গুলো ছবিতে দেওয়া আছে এখানে। ছবি দেখো, ছবিতে তুমি বাঁ দিকের ফিগারটা নাও, বাঁ দিকের ফিগারে কি দেখানো আছে? নাম্বার অফ ভেইনস অর ব্লেড বলা আছে এখানে, তাই তো? আর ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে এখানে। হাউ দি ভেলোসিটি ট্রায়াঙ্গেল ইজ ড্রন অর ডেভেলপড, কিভাবে ভেলোসিটি ট্রায়াঙ্গেলটাকে ড্র করা আছে? বাঁ দিকের ছবিটা, ওই ওপরের দুটোর এই ভেলোসিটি ট্রায়াগ্রামের ঠিক নিচে যে বাঁ দিকের ছবিটা, এই ছবিটা এক্স্যাক্টলি এই ছবিটা। তুমি দেখো এখানে ভেলোসিটি কি বলা আছে, এটাকে ভেলোসিটি ডায়াগ্রাম। ডায়াগ্রামে দেখো ভেলোসিটি ট্রায়াঙ্গেল ইজ ড্রন অ্যাট দি তোমার ভেইন টিপ অ্যান্ড ভেইন এন্ট্রি, অর্থাৎ ভেইন এক্সিট অ্যান্ড ভেইন এন্ট্রি। দুটো ভেলোসিটি ডায়াগ্রাম আঁকা আছে কি দেখো, পরিষ্কার বুঝতে পারছো? আমি প্রথমে এক্সিটে আসি, ভেলোসিটি ডায়াগ্রাম অ্যাট দি ভেইন অর ব্লেড এক্সিট। এক্সিট মানে যেখানে রেডিয়াস হচ্ছে R2, শুনতে পাচ্ছ? এক্স্যাক্টলি। তাহলে দেখো এখানে একটা ট্যানজেন্ট ড্র করা আছে, ট্যানজেন্ট অ্যাট ব্লেড আউটলেট করা আছে এখানে। পাম্প ইজ রোটেটিং, ইম্পেলার ইজ রোটেটিং উইথ সার্টেন আরপিএম। তাহলে হোয়াট উইল দ্য পেরিফেরাল, আচ্ছা বলো তো ইম্পেলারের পেরিফেরাল ডাইরেকশনটা কোথায়? If we draw a tangent at any point at any radius or say radius R2, so that tangent direction represents your peripheral direction, তাই তো? Pump is rotating with angular velocity omega. তাহলে at the তোমার vein outlet, the velocity tangent at blade outlet, that vector has been shown. Similarly, U2 equal to R2 into omega, that is your tangential velocity at the blade outlet. দেখানো আছে, রাইট? এবার তার ভেক্টর অ্যাডিশন যদি করি, V2 হচ্ছে তোমার অ্যাবসলিউট ফ্লুইড ভেলোসিটি হলো। Now, what are the parameters that is shown in this diagram, in this outlet velocity diagram or outlet velocity triangle? কি কি দেখানো আছে? তাকে β2 একটা বলা আছে, আছে তো? So what is β2? How do you measure the β2? That is, if we draw tangent at the blade outlet, and at the same point, if you draw a tangent, that angle in between is called your blade outlet angle. It's just a definition. কোনখানে ট্যানজেন্ট আচ্ছা ট্যানজেন্ট ওই যেই পয়েন্টে R2 পয়েন্ট, যেই পয়েন্টে ভেলোসিটি ডায়াগ্রামটা, আমরা ভেলোসিটি ডায়াগ্রামটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টে টেকিং কেয়ার অফ অল দি পসিবল ভেলোসিটিস। What are the possible velocities? One velocity is represented by, দেখো এখানে বলা আছে VR2, দেখো VR2 যেটা ডান দিকে লেখা আছে সেটাই তো বাঁদিকে, একই তো, দুটো প্যারালাল তো, সেম ভেলোসিটি ভেক্টর, তাই না? দুটো তো একই, পরিষ্কার, তাই তো? VR2 হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, U2 হচ্ছে পেরিফেরাল ভেলোসিটি। Now U2 is this is an absolute velocity of the of the point at radius R2. Now, what is the meaning of relative velocity? These two combination provide you the absolute velocity of the fluid that is now leaving the impeller, that is represented by V2. তাহলে V2 হচ্ছে তোমার ইম্পেলার থেকে ফ্লুইডটা যে velocity, absolute velocity with magnitude and direction, that is represented by V2. So how do I get V2? Provided I know the impeller peripheral speed U2 followed by VR2. VR2 টাকে বলা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি of what? Of fluid.
with whom? Respect to the impeller. কথাটা বুঝতে পেরেছো? Relative velocity of fluid respect to the impeller is represented by VR2. What does it mean? মানেটা কি? ভিজুয়ালাইজ করতে কষ্ট হচ্ছে, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ? ভিজুয়ালাইজ করতে পারছো? শ্রাবণ নাকি? হ্যাঁ স্যার। তোমাকে যদি এইভাবে বলি যে তুমি ইম্পেলারের সাথে ঘুরছো, তুমি নিজেও, ঠিক আছে? ইউ আর মুভিং অ্যালং উইথ দ্য ইম্পেলার, with the same angular velocity omega. ঘুরতে পারো তো? তোমাকে যদি বসিয়ে দেওয়া যায় ইম্পেলারের পিঠে, ঘুরবে তো? স্যার আই থিংক এই ডায়াগ্রামে আপনি বেটার বোঝাতে পারবেন। হ্যাঁ, একই কথা দেওয়া আছে এখানে। মানে দেখো এখানে যে গ্রিন কালার যেটা দেওয়া আছে W2, এটা হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটি, যেটা VR2 বলা আছে এখানে। আর দেখো ব্লু কালারে যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে না ব্লু কালারে, বাঁদিকে U2, ব্লু কালার, U2 হচ্ছে পেরিফেরাল ভেলোসিটি। U2 তাহলে এবার প্যারালোগ্রাম থেকে আমরা যখন C2 পেলাম, C2 হচ্ছে আমার অ্যাবসলিউট ভেলোসিটি। আচ্ছা, ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। আর β2 কি বললাম? β2 হচ্ছে the angle made by the tangent drawn at the blade exit and the peripheral direction or tangent. এটা হচ্ছে β2 blade angle, যেভাবে আমরা এটাকে ডিফাইন করছি। Now the question is, what is W2? কি বললাম? Relative velocity. কার relative velocity? Of the fluid. Respect to what? Respect to the rotating impeller. মানেটা বুঝতে পারলে? W2 is the relative velocity of the fluid. ভালো কথা। কার রেসপেক্টে? With respect to the rotating impeller. বুঝতে কষ্ট হচ্ছে, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার ওই ইম্পেলারে একটা ভিডিও যেখানে ফ্লোটা দেখাচ্ছিল ওটা, ওইটা দেখো, এখন তো ফ্লো থেকে আমরা এখন জাস্ট ওই ভেলোসিটিতে ওইগুলো, আমার কাছে জিওমেট্রিটা ধরে নেওয়া হচ্ছে, জিওমেট্রিটা পরিষ্কার, তাই তো? আউটলেটে তার অ্যাকচুয়ালি কি, যে ব্লেড প্যাসেজ যেটা বললাম, যে দুটো যে তোমার এরকম দুটো অ্যাডজাসেন্ট যে তোমার ব্লেড দেখানো আছে ইন দ্য ফর্ম অফ লাইন, কার্ভ লাইন, এটাকে তো আমরা এই মাঝে যে প্যাসেজটাকে তো আমরা বলছি ফ্লো প্যাসেজ, তাই তো? এটাকে এগ্রি করো না? এগ্রি করছো? ইয়েস। তাহলে তার মধ্যে যদি লিকুইডে বেরিয়ে আসছে, তার লিকুইডের এন্ট্রি কোথায় আছে বলো? অ্যাট রেডিয়াস R1, তাই তো? দুটো প্লেট, তার মাঝে যে এরিয়াটা পাচ্ছে, তার এন্ট্রিটা কোথায়? রেডিয়াস R1, যেখানে ওই C1 কথাটা বলা আছে, দেখো C1 এই যে আর্কের যে সেমি আর্ক, একটা সেমি আর্ক যেটা পাচ্ছে, এখানে তো এন্ট্রি, এখান থেকে তো এন্ট্রিটা যাচ্ছে লিকুইড, এখান থেকে বাঁদিকে পর্যন্ত, বাঁদিকের ব্লেডের এন্ট্রি পর্যন্ত, বাঁদিকে করো, বাঁদিকে নেক্সট ব্লেডের নিচে, এই তো। আরে রেডিয়াস R1 এর উপর, হ্যাঁ। তাহলে এই যে স্মল যে তোমার আর্ক পেলে ওভার রেডিয়াস R1, এটা হচ্ছে আমার এন্ট্রি, এখান থেকে ডান দিকে ওই সার্কেলের উপরে করে যাও, সার্কেলের উপর ট্রাভার্স করো, মুভ করো, সার্কেলের উপর মুভ করো। ওইটা আবার কি করছো? আবার ওখানে যাচ্ছ কেন? আমি জাস্ট যে কোনো একটা ফ্লো প্যাসেজ ধরো না, একটা ফ্লো প্যাসেজকে বলা হচ্ছে তোমার ক্রিয়েটেড বাই টু কনজিকিউটিভ ব্লেডস অর ভেইন। প্যাসেজ তো একটা প্যাসেজ কিভাবে দুটো লাইন দিয়ে তার প্যাসেজ ড্র করতে পারি, ফ্লো প্যাসেজটা করতে পারি না? মানে এইখানেই তো প্যাসেজটা তৈরি হচ্ছে, এই দুটো মিডলে। এক্স্যাক্টলি, এটাকে তো প্যাসেজ বলা হচ্ছে। ঠিক আছে, এখন দেখো, তুমি ধরেছো বাঁ দিকের প্যাসেজ, যেখানে ভেলোসিটি ডায়াগ্রাম ড্র করা নেই, ভেলোসিটি ডায়াগ্রামটা ড্র করা আছে কিন্তু ডান দিকের প্যাসেজটাতে। এইখানে হ্যাঁ, তুমি টানছো অন্যদিকে টানলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এবার কি বুঝো? এক্স্যাক্টলি, যেটাই তোমার ওই আমি হাতে ম্যানুয়ালি যে ওই ছবিটা এঁকেছিলাম। তাহলে তুমি এখানে কি ড্র করছো? কি ভেলোসিটি ডায়াগ্রাম কার? ফ্লুইডের। কোথায়? at entry and exit of what? Of the impeller. Entry at radius R1, exit at radius R2, তাই তো করা আছে? এটা হচ্ছে R1, এটাকে বলে ইনলেট ভেলোসিটি ডায়াগ্রাম। দেখো এখানে E1 বলা আছে, E1 মানে কত? R1 ইন্টু ওমেগা
হলো। হুম আর দেখো W1 যেটা সবুজ মানে তোমার গ্রিন কালার দিয়ে লেখা আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য ব্লেড এট এন্ট্রি, তাই না? ট্যানজেন্ট দেখো ওইভাবে ছবিটা ওইভাবে করা আছে, তাই তো? এই পয়েন্টে ট্যানজেন্ট। ট্যানজেন্ট তো একটা পয়েন্ট হবেই। এই পয়েন্টে ট্যানজেন্টটা হচ্ছে ওটা তো এন্ট্রি পয়েন্ট আমার। এন্ট্রি পয়েন্ট। তো সেটাকে β1 বলা আছে। হুম এটাকে ব্লেড অ্যাঙ্গেল কোথায়? অ্যাট এন্ট্রি, তাই তো? হুম আর ব্লেড অ্যাঙ্গেল অ্যাট এক্সিট কত? β2 কোথায় দেওয়া আছে? ওইখানে। হুম পেলে? তাহলে কি কি পেলে? ওই ডাইরেকশনটাকে বলছি আমি রিলেটিভ ভেলোসিটি, ডাইরেকশন অফ দ্য রিলেটিভ ভেলোসিটি এট আউটলেট W2 অ্যান্ড ইনলেট W1, তাই তো বলা হচ্ছে এখানে। W1 W2 তো রিলেটিভ ভেলোসিটি, এটা মানে বুঝতে পেরেছো নাকি? বলো আগে ওই জায়গাটা বলো। W1 হ্যাঁ হ্যাঁ মানেটা কি বলো দেখি? বোঝা গেছে স্যার, পরের টপিকটাই যা। দেখো ওইটার মানেটা আমি ছোট্ট করে বলি। তুমি যদি ইম্পেলারের সাথে ঘোরো with angular velocity W, right, and try to watch the flow that is taking place in between the তোমার vein passages or the passages, তুমি কি দেখবে? লিকুইড is entering smoothly and then flowing out, তাই তো দেখবে। তুমি যদি ভেনের সাথে রোটেট করো with angular velocity omega and just watch how the liquid enters and exit, তুমি কি দেখবে? Liquid is entering to the vein with velocity W1, তাই তো দেখবে, দেখবে না? And liquid is going out of the passage with relative velocity W2, তোমার কাছে তখন হচ্ছে velocity, and obviously in terms of mechanics definition it is your relative velocity, right or wrong? W1 is the হ্যাঁ স্যার ওই চাই বলো রোটেটিং ফ্রেমে তুমি যদি দাঁড়িয়ে দেখো how the liquid is entering to flow passage and it is going out of the flow passage, entering velocity হচ্ছে W1 and exit velocity হচ্ছে W2, এটা তো দেখবে। তুমি তো স্টেডি ফ্লো দেখবে, স্টেডি ফ্লো, স্টেডি দেখো টার্মটা ইউজ করলাম স্টেডি, তুমি তো স্টেডি ফ্লোটাই তো দেখবে না? Because pump is supplying volume flow rate at a steady rate, so you expect a steady velocity or steady discharge to taking place, right, from entry to exit, তাই দেখবে তো? ইয়েস এগ্রি, তাই তো? তুমি দেখবে স্টেডি, একটা স্টেডি ফ্লো তোমার এন্ট্রি হলো, বেরিয়ে গেল প্যাসেজ দিয়ে, তুমি এইটুকু দেখবে, কারণ ইউ আর অলসো মুভিং উইথ the impeller. That is your relative velocity. This arrow sort of represents the relative viewpoint. This arrow represents our sort of observer's viewpoint when No, observer standing, exactly. An observer now is saying at which direction the liquid is coming into the impeller, and that direction is W1. স্যার অবজারভারটা যদি এর সাথে ঘুরতে থাকে আর কি, তাহলে আমি তাই সেটাই তো বলেছি, observer is moving and just watching how the liquid enters and exit from the passage, with what velocity liquid is entering to the impeller with respect to the impeller W1, and along that direction, because this is a vector quantity, তাই তো? yes And at what velocity the liquid is now leaving the passage with respect to the impeller? Tangential to the blade. W2. Exactly, that the liquid is entering to the impeller smoothly, that is tangentially, leaving the impeller smoothly, that is tangentially. মানেটা বোঝা গেল? Yes এই দুটো ভেলোসিটি ডায়াগ্রামকে আমরা বলি ইনলেট ভেলোসিটি ডায়াগ্রাম, আউটলেট ভেলোসিটি ডায়াগ্রাম, and these two are the main velocity diagram which determines how much head will be developed by the impeller or the pump. এবার এই ভেলোসিটি ডায়াগ্রামটা যদি আমার ছবিতে চলে যাও, কারণ এখানে আর ভেলোসিটি ডায়াগ্রামটা ওইভাবে দেওয়া নেই পরে, তাহলে দেখো এখানে কি করা আছে, এখানে তাহলে একই তো পেয়েছি তো আমি আউটলেট ভেলোসিটি ডায়াগ্রামে। দেখো এখানে β2 α2 v2 vr2 বলা আছে, একই মিনিংটা পরিষ্কার।
ইয়েস আর নো? হ্যাঁ, এখানে এটা, তাহলে এটা হচ্ছে আউটলেট ভেলোসিটি ডায়াগ্রাম। VR2 মানে W2, U2 মানে হচ্ছে U2, আর V2 মানে, তাহলে এন্ড সাবসিকুয়েন্ট অ্যাঙ্গেলস β2 ভেইন অ্যাঙ্গেল, α2 হচ্ছে তোমার অ্যাঙ্গেল উইথ হুইচ দ্য লিকুইড লিভস দ্য ইম্পেলার উইথ অ্যাবসোলিউট ভেলোসিটি, রাইট? সেটাকে α2 বলি আমরা। আর মাঝে দেখো একটা লাইন টানা আছে ভেলোসিটি কম্পোনেন্ট, নর্মাল কম্পোনেন্ট VF2 লেখা আছে, VF2 আছে তো ওই যে ওপর ওই ভেলোসিটি ডায়াগ্রামে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাকে বলে থ্রু ফ্লো ভেলোসিটি, থ্রু ফ্লো ভেলোসিটি, থ্রু ফ্লো ভেলোসিটি মানে স্যার এটা জিনিসটা একটু ডিফাইন করবেন কি জিনিস? হ্যাঁ সব বলছি বাবা। এবার দেখো, লিকুইড ইজ কামিং আউট ফ্রম দ্য ইম্পেলার। যদি আমরা ভলিউম ফ্লো রেট মাপি, হাউ ডু ইউ ফাইন্ড আউট দি ভলিউম ফ্লো রেট কামিং আউট ফ্রম দি ইম্পেলার এক্সিট? এক্সিট মানে রেডিয়াস R2, তাহলে ইম্পেলার ওখানে এরিয়াটা কত হবে? 2πr2, তাই তো? এরিয়াটা কি করে 2πr2? আরে এখন তো শেষ করে নি। আর মাঝে যে দুটো শ্রাউডের মাঝে গ্যাপটা তো বলতে হবে, দুটো শ্রাউডের মাঝখানে গ্যাপ, তবে তো প্যাসেজ হবে। তুমি দেখো ডান দিকে ফিগারে B2 বলা আছে না, B2 একটা ছবিতে, ডান দিকের ছবিতে B2 ছোট্ট করে লেখা আছে না, হ্যান্ড স্কেচ। পাশের ছবিতে B2 বলা আছে না? হ্যাঁ, ওই যে B2 বলা আছে, দেখো ওইখানটায়। তাহলে সেটা তো একটা এরিয়াকে দিল, 2πr2 ইন্টু B2 হচ্ছে এক্সিট এরিয়া। কোথাকার এক্সিট এরিয়া? এট দি ইম্পেলার এক্সিট, তাই তো? হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস। তাহলে আমরা ভলিউম ফ্লো রেট কিভাবে ডিফাইন করি? এরিয়া ইন্টু নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, তাই? নর্মাল কম্পোনেন্ট, তাই তো? কিউ ডট ইজ এরিয়া, এখানে এরিয়া হচ্ছে 2πr2 ইন্টু B2 ইন্টু হচ্ছে তোমার নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, রাইট? আরে কিউ ডট মানে কত? কিউ ডট মানে হচ্ছে V ডট ইন্টু DA ডট, ডট প্রোডাক্ট, তো এখানে তো নর্মাল কম্পোনেন্টে তো আসবে, তাই তো? হ্যাঁ, ইয়েস। তাহলে V2 কি নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি হয়? হবেই তো, কারণ ওটা তোমার V2 ইজ ড্রন নর্মাল টু দ্য U2, রাইট? পেরিফেরাল ডাইরেকশনে নর্মাল, পেরিফেরাল আর ট্যানজেনশিয়াল ডাইরেকশন কোনটা? U2টাই হচ্ছে পেরিফেরাল আর ট্যানজেনশিয়াল ডাইরেকশন, রাইট? তার নর্মাল VF2 সেটা হচ্ছে থ্রু ফ্লো ভেলোসিটি, দ্যাট ইজ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ V2। V2 এর নর্মাল কম্পোনেন্ট ভেলোসিটি কত? V2 তাই তো? VF2টা হচ্ছে নর্মাল, মানে V2 এর নর্মাল কম্পোনেন্ট ভেলোসিটি হচ্ছে VF2, যেটাকে আমরা বলি থ্রু ফ্লো ভেলোসিটি। Why it is used in defining the volume flow rate Q? How do you define it? Entire exit area 2πr2 into B2, flow area, exit flow area into normal component velocity হচ্ছে VF2। পরিষ্কার? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে আবার লিখতে পারি at the inlet of the impeller, how do you define the volume flow rate? Same volume flow rate, Q dot in, Q dot out. So ভলিউম ফ্লো রেট এখানে এরিয়াটা কত হবে? 2πr1 ইন্টু B1 লেখা আছে না? ইয়েস, B1। তাহলে সেখানেও একটা থ্রু ফ্লো ভেলোসিটি থাকবে তো, নর্মাল কম্পোনেন্ট ভেলোসিটি থাকবে তো। সেটা দেখো ডান দিকের বাঁদিকের ছবিতে সেটা ভেলোসিটি ডায়াগ্রামটা আঁকা আছে এখানে, VF1। এক্স্যাক্টলি VF1। আর VR1টা কি? এটা রেডিয়াল, যেটা না BR1 রিলেটিভ ভেলোসিটি, সরি রিলেটিভ ভেলোসিটি, স্যার ওটা ওই ইনলেট ভেলোসিটি এটা। হ্যাঁ, ওইটা। তাহলে সেটাই পরিষ্কার করে, এখানে তো ছোট করে পরিষ্কার করে দেখো, নিচে দুটো ভেলোসিটি ডায়াগ্রামে আঁকা আছে এখানে, দেখো ইনলেট ভেলোসিটি ডায়াগ্রাম, এই যে দুটো ভেলোসিটি। তাহলে এক্স্যাক্টলি, তাহলে এই ভেলোসিটি ডায়াগ্রাম দেখো, ওইটাই আবার একটু পরিষ্কার বড় করে করা আছে। তাহলে U1 VR1, ফাইনাল ভেলোসিটি হচ্ছে V1, β1 α1, আর থ্রু ফ্লো ভেলোসিটি হচ্ছে VF1 দেখানো আছে। আর দেখো ওখানে লেখা আছে না একটা ডাইরেকশন, U1 এর বা U2 ডাইরেকশন, দেখো পেরিফেরাল আর ট্যানজেনশিয়াল ডাইরেকশন বলা আছে ডাইরেকশন, ওইটাই তো পেরিফেরাল বা ট্যানজেনশিয়াল ডাইরেকশন, তাই তো? হাইলাইটেড টেক্সটটা,
এক্স্যাক্টলি, হয় একটা ইনলেটও হবে, ইনলেটও পেরিফেরাল ডাইরেকশন থাকবে, আউটলেটও পেরিফেরাল ডাইরেকশন থাকবে। তার মানে বেসিক্যালি ট্যানজেন্ট ড্রন অ্যাট দি আউটার পেরিফেরি অর ইনার পেরিফেরি, এই তো, আর তো কিছু না। No, no. তাহলে দুটো ভেলোসিটি ডায়াগ্রাম কি এবার একটু মানে স্পষ্ট হলো? প্রথমে আমি u1 আঁকলাম, রিলেটিভ ভেলোসিটি আঁকলাম উইথ অ্যাঙ্গেল, তোমার ভেন অ্যাঙ্গেল β1, দেন v1 ক্যান বি ডিটারমিন, then you assign the different angles β1, α1 and through flow velocity। দেখো ওখানে 90 ডিগ্রি সিম্বলটা দেওয়া আছে না? স্যার এখানে একটু বলবে এই ভেলোসিটি, ওই তো 90 ডিগ্রি। ইনলেট ভেলোসিটি ডায়াগ্রাম কোনটা? ইনলেট। ইনলেটে তো তোমার কি থাকবে, মানে ইম্পেলারের ভেলোসিটি থাকবে, তার সাথে রিলেটিভ ভেলোসিটি আছে। ইম্পেলারটার হ্যাঁ ভেলোসিটি আছে। একটা ফ্লুইডের অ্যাবসলিউট ভেলোসিটি মাপবো কিভাবে, কি করে মাপি? অ্যাবসলিউট ভেলোসিটি ফ্লুইডে যখন মাপছি at the inlet, what is the relative velocity of the fluid with reference to the rotating impeller? সেটা হচ্ছে vr1, ও হ্যাঁ হ্যাঁ, but the impeller itself is moving at that point with a velocity u1 which is r1 into omega, তাই তো? তাই তো? তাহলে তোমার দেখো এখানে u1 এর সাথে vr1 টা যোগ করা আছে, ভেক্টর অ্যাডিশন যেভাবে, সেখান থেকে আমি v1 টাকে পেতে পারি তো। হ্যাঁ হ্যাঁ, কাজে উপরের ছবির ইনলেট ডায়াগ্রামটা ঠিক নিচে আর একটু বড় করে পরিষ্কার করে আঁকা হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা অ্যাবসলিউট, আচ্ছা আচ্ছা অ্যাবসলিউটটা, ও বুঝেছি। ঠিক আছে, তাহলে ডান দিকে কি আছে তোমার? আউটলেট ভেলোসিটি দেওয়া আছে, আউটলেট ভেলোসিটি তাহলে মানে অ্যাবসলিউটটা তাহলে v1 হচ্ছে তাহলে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউট হচ্ছে v1, কারণ আমরা যখনই মোমেন্টাম প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করব তখন আমার অ্যাবসলিউট টার্ম গুলো দরকার। তখন আমার কাছে হচ্ছে একটা রিলেটিভ আর একটা হচ্ছে তোমার অ্যাবসলিউট কার ইম্পেলারে। এবার দুটোকে ভেক্টরিয়াল সামেশন করে আমি ফ্লুইডের অ্যাবসলিউট ভাবে, বিকজ ইউ আর অ্যাপ্লাইং মোমেন্টাম ইকুয়েশনস অন দি ফ্লুইড which requires absolute velocity, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার? তাহলে আউটলেট ভেলোসিটি ডায়াগ্রাম সেটাও তোমার তাহলে পরিষ্কার হওয়া উচিত। u2 followed by vr2, then you get v2 exit, absolute exit velocity and the corresponding angles β2, α2, পরিষ্কার? একই ইনলেটে যা আউটলেটে তাই, শুধু 1 এর জায়গায় 2 বসে যায়, α1 এর জায়গায় α2, β1 এর জায়গায় β2, vr এর জায়গায় v2, এটসেট্রা। পরিষ্কার? Yes sir. তাহলে vf, এখানে vf2টা কি? ওয়ান্স अगेन দ্য থ্রু ফ্লো ভেলোসিটি কোথায়? অ্যাট দি ইম্পেলার এক্সিট। What is through flow velocity? Velocity normal to the কোথায়? Normal to the impeller exit। vf1 হচ্ছে velocity normal to the impeller inlet। এই যে vf2 বলা আছে, এখানে vf1টা দেখানো হয়নি কারণ ক্লামস হয়ে বলে ওটাকে দেখাই যাবে, vf1টা দেখায়নি, এখানে শুধু v1, vr1 আর u1 দেখানো আছে। vf1টা নিচের ফিগারে স্পষ্ট করে দেখানো হয়েছে এখানে। ইনলেটের vf1টা নিচের ছবিতে দেখিয়ে দেখানো হয়েছে এখানে পরিষ্কার, যেখানে দুটো ভেলোসিটি ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। ঠিক আছে, দেখো ওখানে ওই পারপেন্ডিকুলার সিম্বলটাও দেওয়া আছে এখানে, ইট ইজ নর্মাল টু, এক্স্যাক্টলি ওটাই। ঠিক আছে, বলো এবার তার নোমেনক্লেচার গুলো বলা আছে ওখানটাতে, কাকে কি বলে। এবার দেখো এখানে ইন্টারেস্টিং যেটা কিউ বলে, পরের পাতাতে যেটা আছে, হ্যাঁ দেখে নাও এখানে, এই যে কিউ, লেট কিউ ইজ দি ভলিউম ফ্লো রেট হ্যান্ডেল বাই দি রোটেটিং ইম্পেলার অর পাম্প। রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ফ্লুইড কত হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কিভাবে ডিফাইন করি? প্রথমে হচ্ছে দ্য মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্ট, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম।
মোমেন্টাম হচ্ছে এম ডট ইন্টু ভিউ টু, তাই তো, অ্যারং পেরিফেরাল ডাইরেকশন। এবং যেহেতু মানে রেট অফ চেঞ্জ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট কি হবে, অ্যাট এক্সিট অ্যান্ড মানে ইনলেট অ্যান্ড, তাই তো, ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল, তো ফাইনালটা কত, তাকে মাল্টিপ্লাই করা হলো R2 দিয়ে। তাহলে এম ডট ভিউ টু R2 হচ্ছে কি মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট এক্সিট। এম ডট ভিউ ওয়ান ইন্টু R1 হচ্ছে মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট এক্সিট। এবার দুটো ডিফারেন্সটাকে না হলো, তাই তো। হ্যাঁ, কেন রেট কথাটা বললাম, মাস ফ্লো রেট, মাস ফ্লো রেট আছে বলে এখানে। মাস ফ্লো রেট আছে। তাহলে ভেলোসিটি ট্রায়াঙ্গেল থেকে হোয়াট ইজ মাস ফ্লো রেট, রো ইন্টু কিউ বলা যায় তো। ইয়েস। এবার ভিতরে আচ্ছা ভিউ টুটা কি, ভিউ টুটা দেখো, আগের ডায়াগ্রামটা দেখো, হোয়াট ইজ ভিউ টু, আগের ডায়াগ্রামটা হোয়াট ইজ ভিউ টু। ভিউ ওয়ান হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট অফ অ্যাবসোলিউট ভেলোসিটি, তাহলে ভি টু হচ্ছে অ্যাবসোলিউট ভেলোসিটি, তার পেরিফেরাল কম্পোনেন্ট কি, সিম্পলি ওই প্রজেকশন ওই পেরিফেরাল ডাইরেকশনে দিলে যেটা হয় সেটাই পেরিফেরাল কম্পোনেন্ট, তাই তো। আর তার নর্মাল কম্পোনেন্ট হচ্ছে VF2 থ্রু ফ্লো ভেলোসিটি, তাই তো। ইয়েস। সিমিলারলি পেরিফেরাল কম্পোনেন্ট অফ V1 কত হবে, VU1, ইয়েস। আর নর্মাল কম্পোনেন্ট থ্রু ফ্লো VF1, ঠিক আছে, পরিষ্কার। এবার আমরা পরেরই কোশ্চেন, যেই কোশ্চেনটা দেখছিলাম সেখানে চলে যাই। এই যে তাহলে এটা কি দেওয়ার পর এবার মোমেন্টাম থিওরেম থেকে কি বলা হয় এখান থেকে, দিস ইজ ইকুয়াল টু টর্ক অ্যাপ্লাইড অন দি ফ্লুইড অর অন দি ইম্পেলার, যাই বলো না কেন, তাই তো। রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য টর্ক অ্যাপ্লাইড। তাহলে এখান থেকে টর্কটা পেলাম। এবার দেখো গামাটাকে রিপ্লেস রোটাকে রিপ্লেস করলাম গামা স্পেসিফিক ওয়েট বাই জি, কিউ রইল VU2 ইন্টু R2 মাইনাস V1 R1 লিখলাম। So what is energy transfer? Now energy, remember, you are transferring energy, you are supplying energy by the motor to the impeller. Then impeller is the same amount of energy is not transferring to the liquid. It is the principle. যখন কোনো লস কিছু নেই, তাই তো হচ্ছে, হওয়া উচিত। কিন্তু অ্যাকচুয়ালি হয় না, লস হয় না, সেটা তো পরে আসছি সেটা। মানে আমি মোটর দিয়ে এনার্জি দিলাম ইম্পেলারকে ইন দ্য ফর্ম অফ কাইনেটিক এনার্জি, দেন energy is being transferred to the liquid. The liquid is receiving energy from the impeller. Fine. তাহলে এনার্জি ট্রান্সফার হচ্ছে টর্ক ইনটু ওমেগা, হোয়ার এটা মেকানিক্স এর ইকুয়েশন থেকে জানো, ইটাকে লিখলাম গামা এ এসেট, যেভাবে লিখলাম ই গামা কিউ এসেটটা, ওই লাইনটা লিখলাম এখানে, বললাম ঠিক আছে। তা আমি এনার্জিটাকে পেলাম। এবার পাম্পের ক্ষেত্রে জেনারেলি আমরা এনার্জি না বলি হেড বলি, বিকজ এনার্জি এন্ড হেড আর both are synonymous and equivalent, right? So let us define Euler head, which is the energy transfer unit weight. Naturally unit weight R2 আর R1 হবে না কোনটা, এই যে এখানটায় দেখুন তো R2 আর এটা R1 হবে তো মনে হচ্ছে। না ওটা তো তোমার এক্সিটে, ইম্পেলার এক্সিটে আর ইম্পেলার ইনলেট, মানে আমরা না মানে VU2 ইনটু U2 করে দিয়েছেন, ওটা R2 হবে মনে হচ্ছে। না কোথাও যা R দিয়ে যে গুণ করা হলো, ওই যে ওমেগা দিয়ে R2 করলে তো U2, ওমেগা R1 ওমেগা R2 U2 হয়ে যাবে না, তাই তো। ওমেগাতে গুণ হয়ে গেল তো, এক্সপ্রেশনে ঢুকিয়ে দিবে টাটা। হ্যাঁ স্যার, সব ঠিক আছে, সব ঠিক আছে। ওমেগার সাথে গুণ হলো, ঠিক আছে। ওমেগা R2 ইকুয়াল টু U2, ওমেগা R1 ইকুয়াল টু U1 লিখলাম, আর তো কিছু লিখলাম না, জাস্ট মানে মাল্টিপ্লিকেশন করলাম, ঠিক আছে। এবার এনার্জিটাকে অয়েলার হেডের এনার্জি হেডটাকে ডিফাইন করছি পার ইউনিট ওয়েট। তাহলে আমরা HE লিখছি, HE স্ট্যান্ডস ফর অয়েলার্স, ক্যাপিটাল এনার্জি যেটা পেলাম ফ্রম টর্ক অ্যান্ড ওমেগা মাল্টিপ্লিকেশন করে তাকে গামা ইন্টু কিউ দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে কেন গামা ইন্টু কিউ দিয়ে ভাগ করলাম, পার ইউনিট ওয়েট বললাম, তাই তো। তাহলে বুঝতে পেরেছো, তোমার রো ইন্টু কিউ হচ্ছে মাস ইন্টু জি হচ্ছে ওয়েট, ওই জন্য নিচে গামা কিউ দিয়ে ভাগ হলো পার ইউনিট ওয়েট, পরিষ্কার। তাহলে সেটা দাঁড়ালো কত, দেখো সিম্পলিফাই করলে VU2 ইন্টু U2 মাইনাস V1 ইন্টু U1 বাই জি।
এটাকে বলা হয় Euler's equation for rotodynamic or turbo machines used for everywhere, pump, turbine, compressor, fan, যত রোটারি মেশিন আছে এইটা হচ্ছে বেসিক ইকুয়েশন। তাহলে বেসিক ইকুয়েশন আমরা কি করলাম? We have chosen the velocity diagram at inlet and outlet of the impeller, then applied the angular momentum equation, equated with energy transfer, and finally converted this into equivalent head. That is known as Euler's head equation. Clear. এবার অ্যাজাম্পশনস গুলো বলি, মানে এবার এই কথাগুলো হচ্ছে, দেখো কেন একটু সময় লেগেছি, তোমাদের সিম্পলি ওই বই থেকে ওই নোটটা দেয়নি। এই যে অ্যাজাম্পশনস গুলো আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল তোমার ইঞ্জিনিয়ারিং এর অ্যাজাম্পশনস গুলো। যদি তুমি দেখো, while defining the velocity diagram and defining the impeller geometry, I have taken only 6 or 5 or 6 blade or vane, right? So passages are finite, right or wrong? তাই তো? Yes. And if you look at it, the velocity diagram that is drawn, that the velocity fluid enters to the impeller tangentially, right? So that defines your relative velocity, VR1. Similarly, the fluid leaves the impeller tangentially, defined by your VR2. Tangentially, remember, tangentially. পরিষ্কার? পরিষ্কার তো? তুমি কি মনে করো, if you draw a line flow passage, do you expect the same identical velocity diagram at inlet and exit will be there maintained? Answer is no, because there is a finite passage is there, right? Finite passage তো It will dynamically change. মানে একটা চেঞ্জ আসবে, তাই তো? তাহলে এটা আমি কখন আমি বলতে পারি, under what condition I can claim that at each and remember the statement, at each and every point over the impeller periphery and each and every point at the over the impeller inlet, the identical velocity will exist when the number of blades or vanes are infinite. Only then fluid will get the proper guidance. Fluid has to get the proper guidance in order to enter to the impeller tangentially and leaving the impeller tangentially. This is possible if the passage between the two vanes or the flow passage is very, very narrow. That is, if the number of vanes or blades are infinite, only then we can claim, this is a hypothetical case definitely, that velocity diagram at inlet and outlet will be identical all throughout, provided number of vanes are infinite. Only that means fluid is supposed to get the proper guidance. Guidance means whatever vane contour is there, fluid is simply follow that vane contour or the vane geometry or the vane shape right from entry to the exit. So, sir, that means that the more we increase the number of this veins তার মানে গ্যাপটাকে ন্যারো করলে আমি ওইটা ওইরকম ওয়ান ডাইমেনশনাল হাইপোথেটিক্যাল ভেলোসিটি ডায়াগ্রাম আমি এক্সপেক্ট করতে পারি, যেটা মানে ওভার দ্য এন্টার পেরিফেরি, যে কোনো আমি পয়েন্ট নেই পেরিফেরিতে, আমার ওইটাকে আমি ক্লেম করতে পারি। Yes, and the lower the number, it will be harder for us to maintain exactly. এটা পরে তার এফেক্টটা পরের দিকে আছে, ঠিক আছে? তাহলে দিস ইজ হাই। এবার তুমি তো বলতে পারো, if the number of vanes are infinite, then how do you maintain the flow passage? Definitely, এটা তোমার তো genuine question, right? ভেন যদি বাড়িয়ে দিই তাহলে তো সলিড একটা ফর্মেশন করবে, you don't expect any way. That's why this is called the hypothetical. Vanes are infinite, but still flow passage is there, so that every fluid particle gets guidance. Guidance means it can follow the geometry of the vane from inlet to outlet. বোঝা গেল? Yes. এটা হচ্ছে assumptions গুলো for in developing your Euler's head equations. আবার বলা হচ্ছে this equation is generalized equation valid for পাম্প, টারবাইন, যত সে যে ধরনের টারবাইন হোক, পাম্প হোক, ফ্যান হোক, সমস্ত জায়গাতে এই ইকুয়েশনটা ব্যবহার করা হয়।
আবার এরপরে যেটা লিখেছি ডিসচার্জ হচ্ছে কিউ, ফ্লো এরিয়া ইন্টু নর্মাল ভেলোসিটি, তাই তো? দেখো কিউ কে 2 π r1 v1 যেটা আগে বলেছিলাম ওই জিওমেট্রি রেসপেক্টে, যেখানে বিটা 2 Inlet. b2, তাহলে সে এই রিলেশনটাকে রেকগনাইজ করতে পারছো, তাই তো? Yes, yes. এবার দেখো নেক্সট লাইনে বলা আছে উইদাউট এনি গাইড ভেন অ্যাট ইম্পেলার ইনলেট ফ্লুইড এন্টার্স দ্য ইম্পেলার রেডিয়ালি। তাহলে কি বলা হলো যে আমার এখানে যে ছবিটা দেওয়া আছে, ধরো এই যে বাঁদিকে যে ছবিটা যেটা দেওয়া আছে এখানে, কিভাবে হয়? তাহলে এই নর্মালে এই তুমি যদি স্ক্রিনে নর্মাল একটা পাইপলাইন দাও, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ওয়ান ইজ সাকশন পাইপলাইন। সো তাই তো? সো লিকুইড ইজ অ্যাপ্রোচিং নর্মাল টু দ্য স্ক্রিন, আই মিন দ্য ফিগার ইউ আর সেইং ইট, রাইট? টু দ্য সাকশন পাইপলাইন যাবে তো? Yes, yes. Then it will take a 90-degree bend or turn because it has to enter to the impeller. সেটাকে বলা হচ্ছে উইদাউট এনি গাইড ভেন liquid of its own naturally it will follow the suction pipeline and then it will take a 90-degree bend and will enter to the impeller. Okay, okay. Yes. তার অর্থটা কি দাঁড়ালো? দেখো ইনলেটে যে এরিয়া বলেছিলাম 2πr1, এটা হচ্ছে তোমার ইনলেট এরিয়া, ইন্টু ভি কি বলেছিলাম? ভি f1. So that means your v1 and f1 will be the same. That is the absolute velocity with which liquid is entering, is it not? Yes. তাই তো? Yes. So velocity diagram becomes simplified, it becomes a right angle triangle, যেটা দেখানো আছে। Yes, yes. This one. Exactly. v1 peripheral component velocity 0. যদি জেনারেলাইজটা নেই তখন একটা v1 এর একটা কম্পোনেন্ট পাবো along the peripheral direction in this case especially at the entry without any guide vane. তুমি বলছো যে what do you mean by guide vane? আসলে কিছু কিছু পাম্পে আমরা ইন্টারন্যাশনালি গাইড ভেনটাকে দেই so that it enters with certain angle, not freely. বুঝতে পারছো তো? এখানে ফ্রিলি যাচ্ছে বলেই ইট ইজ রেডিয়াল। দেখো অ্যারোহেড গুলো সব রেডিয়াল দেখানো আছে এখানে। তাহলে এই ভেলোসিটি ডায়াগ্রামটা তোমার পরিষ্কার হলো ইনলেটে। That therefore Euler's equation with these assumptions without any guide vane, তাহলে ডান দিকের মাইনাস টার্মটা ছিল সেটা চলে গেল, মানে জিরো হয়ে গেল, তাই তো? v1 equal to 0. Euler's আগের ইকুয়েশনটা কত? vu2 u2 minus v1 u1 by g, আগের পাতার আগের পাতার ইকুয়েশন, আগের পাতার। আচ্ছা Euler set z। তাহলে এখানে v1 এর নেই কম্পোনেন্টটা। Yes, yes. তাহলে পরের পাতায় যাও। ব্যাস, তাহলে কি দাঁড়ালো? সিম্পলিফাইড এইচ হচ্ছে দুটো এই একটা টার্ম vu2 u2 by g। তাহলে পাশে তোমার আবার ইকুয়েশন মানে ভেলোসিটি ডায়াগ্রাম ফর আউটলেট এটা দেখানো হয়েছে সো দ্যাট ইউ গেট অ্যাকোয়াইন্টেড উইথ দি ইকুয়েশন এন্ড দি টার্মিনোলজি প্রেজেন্ট ইন ইওর অয়েলার সেট ইকুয়েশন। হলো এবারে আমি ভেলোসিটি ট্রায়াঙ্গেল থেকে একটু মানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি। vu2টাকে লিখতে পারি u2 minus v2 cot beta 2, পারি তো? জাস্ট ট্রিগোনোমেট্রি, আর কিচ্ছু করিনি আর। Yes. এখানে দাঁড়ায় এইচ এর একটা এক্সপ্রেশন দাঁড়ায়। এইচ এর এক্সপ্রেশনটা কি দাঁড়ায় দেখো, থার্ড লাইনে এইচ হচ্ছে u2 স্কোয়ার বাই জি মাইনাস u2 বাই জি 1 বাই a2 cot beta 2 ইন্টু কিউ। ঠিক আছে, পরের লাইনে লিখলাম কি k1 মাইনাস k2 ইন্টু কিউ ইন্টু cot beta 2। অর্থাৎ এইভাবে লিখলাম কেন? ফর এ গিভেন জিওমেট্রি দ্যাট মিনস r1 r2 ফিক্সড, তাহলে u2 is and impeller is running with a constant rpm or angular velocity, তাহলে u2 constant, তাই তো? একটা ইম্পেলার জিওমেট্রি গিভেন মানে তার ইনলেট রেডিয়াস, আউটলেট রেডিয়াস, তার সমস্ত ভেইন অ্যাঙ্গেল এভরিথিং ইজ মানে নোন। আমি বলেছি ওটা চেঞ্জ করবো না, ইনক্লুডিং ইটস তোমার আরপিএম। কাজে k1 লিখলাম, u2 বাই জি সেটাকে k2 লিখলাম, ঠিক আছে? তারপরে লিখলাম কিভাবে, ওই cot beta 2 লিখলাম, 1 বাই a2 সবটাই k2 এর মধ্যে লিখলাম। পাশে দেখো k1 হচ্ছে এত, k2 হচ্ছে এত, সাম কনস্ট্যান্ট related to the geometry of the impeller, লিখলাম এটা এখানে। তাহলে যদি বলি if cot beta 2 is given, that is impeller ব্লেডের যদি আউটলেট অ্যাঙ্গেলটা given থাকে, so how head and q varies, কিভাবে হেড এবং কিউ ভ্যারি করবে
যদি বলি বিটা 2 ইজ লেস দ্যান 90 ডিগ্রি, যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ব্লেড ইম্পেলার, backward facing blade. ফেসিং ইম্পেলার, ফরওয়ার্ড ফেসিং সেটা, ব্যাকওয়ার্ড ফেসিং যদি বিটা 2 টাকে বলি, তাহলে দিস ইজ এ পজিটিভ কোয়ান্টিটি। তাহলে দেখো এইচ কিউ কার্ভের থিওরিটিক্যালটাকে নিচের একটা প্লটে দেওয়া আছে এখানে, এই যে এই যে বাদিকেটা। If beta 2 is less than, it will be straight lined sloping downward. যদি beta 2 more than 90, the cot beta 2 become negative and is a rising trend. Beta 2 90 মানে this is a flat trend, no change with respect to even volume flow rate. ঠিক আছে, theoretical. আমি জাস্ট ওইখানে আর কিছু করি, বিটা 2 ভ্যালুটা দিয়ে আমি চেঞ্জ করে দেখাচ্ছি whether it's a rising trend or তোমার declining trend or has no change. কারণ Euler head with theoretical capacity of the, এই ক্যাপাসিটি কিন্তু এটা theoretical, এখন পর্যন্ত theoretical। এবার করসপন্ডিং পাওয়ারটা এইভাবে দেখানো আছে এখানে ডিসচার্জের। ঠিক আছে, এখনো পাওয়ার সম্বন্ধে আমরা না গিয়ে পরের পাতা চলে যাই। এবার দেখো ভেলোসিটি ট্রায়াঙ্গেল এন্ড পজিশন অফ ব্লেড যেটা বলা আছে এখানে, এখানে কিছু নেই, ফরওয়ার্ড ফেসিং, রেডিয়াল আর ব্যাকওয়ার্ড ফেসিং এর ছবিটা একটু পরিষ্কার করে দেওয়া আছে যে হাউ দি ভেলোসিটি ডায়াগ্রাম লুকস ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ টাইপস অফ ব্লেডস। এবার ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তো, স্পেশালি ভেলোসিটি ডায়াগ্রাম। হ্যাঁ, এই যে তিনটে ছবি পাশাপাশি দেওয়া আছে, এটা আমি বিভিন্ন জায়গাতে তুলে পরিষ্কার ছবি প্রিন্ট দিয়ে পেস্ট করে তোমাদের দিই আমি, এইভাবে আমার তৈরি করা। দেখো এখানে VR2 পরিষ্কার মতন ট্যানজেনশিয়াল, এভরিওয়্যার VR2 is tangential to the vein at outlet. VF2 যেভাবে দেওয়া আছে এখানে। তাই তো, আর তো নতুন কিছু না, ওই জিনিসটাই আমার একটা ছবিটা এঁকেছি যাতে একটু ওই আবার চোখেরা মনে পড়ে নেক্সট পাতায় গেলে। আচ্ছা, স্লিপ ফ্যাক্টর আমি জাস্ট শর্ট করে বলি, জানি না তোমাদের অতটা এখন এই মুহূর্তে মাথায় ঢুকবে কিনা। এবার কোথায় যাবো, স্লিপ ফ্যাক্টরে আছি তাই তো। আচ্ছা, এবার দেখো যেটা তুমি এর আগেই বলে যে যদি নাম্বার অফ ভেন্স আর ইনফাইনাইট অনলি দেন ফ্লুইড সাপোজ টু গেট পারফেক্ট গাইডেন্স, কিন্তু ফর ফাইনাইট নাম্বার অফ ভেন্স ইউ ক্যানট এক্সপেক্ট ইট। So whatever velocity diagram you are expecting it at inlet and outlet may not be preserved at inlet and outlet because of the finite number of veins. এবার এখানে তোমার মেকানিজমটা বলা আছে why this is happening. এবার ছবিটা যদি দেখো, ছবিটার থেকে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা পড়ার আগে ছবিটা একটু ভালো করে দেখবে, এটা না এর পরের যে ছবিটা যেটা আছে এক্স্যাক্টলি দেখো এখানে ওই একটা ফ্লো প্যাসেজ নেওয়া আছে এখানে। এবার কয়েকটা টার্ম তোমাকে বুঝতে হবে। দেখো, নাও দি ইম্পেলার ইজ মুভিং ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন, ওমেগা ডাইরেকশনটা দেওয়া আছে এখানে, রাইট? তাই তো, ওই যে ক্লকওয়াইজ ডাইরেকশন দেওয়া আছে এখানে। ইউ জাস্ট সিলেক্ট ওয়ান ভেইন, ওই যে সার্কুলেশন বলে বলা আছে যে ভেইনটা, সেই ভেইনটাকে নাও, ওই ভেইনটা। ঠিক আছে, ইচ ভেইন হ্যাজ টু সারফেসেস, দুটো সারফেস থাকে ভেইন, যে কোনো মেটাল প্লেটের দুটো সারফেস থাকবে, তাই তো, ফ্রন্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড। Yes. So the front surface is now pushing the liquid in the forward direction, right? In the direction of rotation. True to? Yes. So front there. surface হচ্ছে ওই যে সার্কুলেশনের ওইখানে যে ভেইনটা আছে আমি সেই ভেইনটাকে ধরেছি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ এফেক্ট অফ ফাইনাইট নাম্বার অফ ভেইনস। So there are two opposing gradients of flow. আমি সেটাকে তোমার ল্যাঙ্গুয়েজে বলছি। The front surface, there is one surface of the vein called the forward surface is now pushing the liquid, তাই তো? Because the impeller is rotating in the clockwise direction, so it is pushing the liquid, right? Front surface of the vein is pushing a It clockwise. is pushing the liquid, and the other surface is now moving away from the liquid. Yes. So it is big. এই জন্য কি হয়, এই জন্য অ্যাক্রস দ্য ভেইন উই এক্সপেক্ট এ প্রেসার ডিফারেন্সিয়াল, একটা প্রেসার ডিফারেন্সিয়াল এক্সিস্ট করে, উইচ জেনারেটস এ সার্কুলেশন।
Now, just at the left of the same figure, if you look at it, the velocity diagram has been drawn. দেখো P2 বলে একটা velocity diagram দেওয়া আছে না পাশে ছোট্ট? At any radius, how the velocity is going to vary. পাশে না ওই ফিগারে ঠিক পাশে যে P2 বলা আছে এই পাশে এই এক্স্যাক্টলি P2. ও আচ্ছা P2 দেখো এই velocity diagram কি does it represent an uniform velocity at any radius? কারণ if you remember the Euler's assumption that at any radius, right? At any radius across your flow passage, velocity should be same, right? Yes. Any radius across the flow passage velocity, yes. Should be same. But because of finite dimension, you get this type of non-uniform velocity. Sir. And if you look at the velocity very carefully, at the suction surface, the velocity is higher compared to your pressure surface. Pressure surface means the surface which is pushing the liquid. That's called the pressure surface. Sir. Right? Basically, if we apply energy equation, Bernoulli equation, while pressure falls, then it should be compensated by enhancement of velocity. That precisely you can say it, right? Right? Suction side pressure কম কাজে velocity বেড়ে গেছে আর pressure side pressure বেশি because it's pushing the liquid যেন velocity কমে গেছে. So you get a non-uniform velocity across the blade passage. তাই তো সেই ছবিটা তো দিয়েছে এখানে. Yes sir. স্যার একটা রিকোয়েস্ট ছিল একটু. হ্যাঁ বলো. স্যার আমাদের 8টা থেকে একটা ক্লাস হ্যাঁ সেটা জানি মাথা ঘুরছে তো আমি দেখো যদি মানে আমি দেখো এরপরে তোমাদের এই জায়গাটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মেকানিক্সটাকে অ্যাড্রেস গুলো করেছি সো দ্যাট ইউ জাস্ট মানে হ্যাভ সাম আইডিয়া এটা বুঝতে অনেক সময় লাগবে আমি মুখে গুলো বলে দেওয়া থাকে ঠিক আছে এরপরে দেখবে এর পরেরটা এরপরে পাতাটা যাও আমি ঠিক আছে 8টা এরপরে পাতাটা যাও ভেরি কুইক জাস্ট র্যাপিড করো এই শক লস কতগুলো ছবি আছে সেটাও অ্যাকচুয়ালি ফ্লুইড মেকানিক্সের কনসেপ্ট থেকে এই যে যেটা শক লস দেখাচ্ছে ফ্লুইড মেকানিক্সের কনসেপ্ট পরের পাতা যাও আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি পরের পাতা যাও এই যে হ্যাঁ এই যে তোমার এই যে কার মতন আছে না অ্যাকচুয়াল হেড যেটা আছে না পাইলটস হেড আইডিয়াল হেড আচ্ছা অ্যাকচুয়াল হেড হ্যাঁ এটাই আমরা পাই ইন রিয়ালিটি এটা নিয়ে আমরা কাজ কারবার করি আচ্ছা হাইয়েস্ট হচ্ছে অয়েলার হেড স্লিপ ফ্যাক্টরের জন্য হেডটা কমে যায় বাই ফ্যাক্টর সেটা হচ্ছে এইচআই এবার লস যদি ঢোকার কি ইনকর্পোরেট গুলো করি নানা রকম লস গুলো থাকে এই যে লস গুলো নিচে দেওয়া যায় হুইচ ইজ এ নেগেটিভ কন্ট্রিবিউশন দেন ইউ গেট দি অ্যাকচুয়াল হেড আমরা পাম্প ক্যারেক্টারিস্টিক্স বলতে এইটাকেই বলি অ্যাকচুয়াল হেড ভার্সেস ডিসচার্জ ইজ কার্ভ আজকে এইটুকু তোমরা যদি একটু দেখো না তোমাদের সুবিধা হবে বলছি আমি কিন্তু এই যে কথাগুলো বলছি না প্রত্যেকটা কিন্তু ওয়ার্ডিংটা আমার ওখানে লেখা আছে বুঝলে তোমরা কবে মিট করবে বলো কারণ বলছি এরপরে কিন্তু খুব মজাটা পাবে এরপর যখন তুমি সিমুলেটেড লটা তোমরা ডাইমেনশনাল অ্যানালিসিস পড়া আছে তোমাদের স্যার নোট মানে ওটা আমাদের পড়ানো হয়নি বাট নোটসটা মানে ওটা লকডাউনের আগে ওই পার্টটা বাকি ছিল আর কি ওটা আর হয়নি পড়ানো হয়নি নোটটা স্যার পাঠিয়েছেন আমি মুখে বলে দেব যে তোমরা ড্র্যাগ কোএফিশিয়েন্টটা জানো সিডি ড্র্যাগ কোএফিশিয়েন্ট জানো তো এক্সপ্রেশনটা f বাই হাফ রো ভি ইনটু এরিয়া তাই তো জানো তো হ্যাঁ ওইটা ডিডিউস করে দেবো মুখে আমি বলে দেবো এখান থেকে এইটা পাই নাও এই না এটা নাও নর্মালাইজ করো এটা পাবে সেটা নিশ্চয়ই বাড়িতে তোমাদের হাতে করতে হবে ঠিক আছে এর পরের হচ্ছে আসল জায়গাগুলো সিমিলারিটি লস স্যার হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি কবে মিট করবো আমাকে জানিয়ে দিও আজকে তবে আচ্ছা ঠিক আছে স্যার ক্লাসে পরে জানিয়ে দেবো আপনাকে হ্যাঁ আমাকে জানিয়ে দাও শোনো এটা পুরোটা হলো না তোমরা পাম্প সম্বন্ধে একটু তোমাদের সমগ্র ধারণা হবে ওই 2টো অঙ্ক 3টো অঙ্ক ইট হ্যাজ ননসেন্স টু মি কিচ্ছু হবে না এখান থেকে পরীক্ষা নিয়ে ভাববে না আমি তো বলছি অঙ্কগুলো নিয়ে পরীক্ষা নিয়ে ভাববে না আমি তোমাদের অঙ্ক তো কিন্তু না দেখলে কিন্তু এটা বুঝতে পারো না বাবা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি তোমায় বারবার বলছি এখান থেকে অন্তত রিডিংটা পড়ো একবার থেকে